হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আপু আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি জানান। সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে হচ্ছে আমরা তখন অপস রিলেটেড ফার্মা বলেছি, এখন আমরা গাইনি রিলেটেড ফার্মাটা একটানে বলার চেষ্টা করব। ঠিক আছে, সবাই জয়েন করতে করতে জাস্ট 2 মিনিট একটু সময় নিচ্ছি আপনাদের ওপিনিয়ন শুনতে, যে আমি কিন্তু অনেক কিছু কমায় বলছি। ঠিক আছে, অর্থাৎ এর চেয়ে অনেক বেশি আমি কিন্তু ক্লাসে পড়াইছি, তাই না? কমায় বলার কারণ হলো যেন রিভিউটা শর্ট টাইমে শেষ হয়, যা কিনা হচ্ছে আপনার পরীক্ষার আগে শুনতে সহায়ক হয়। বেশি লম্বা রিভিউ হলে পরীক্ষার আগে শুনে কাজে দিবে না। আর হচ্ছে তবে এগুলো তো না জানলেই না, তাই না? তারপরও হচ্ছে কিছু জিনিস রয়েই যায় যেগুলো হচ্ছে লং ক্লাসে আমি বলছি, সেগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে পড়তে হবে। একান্তই সময় না থাকলে রেসিডুয়াল থেকে অ্যান্সার করতে হবে, যে আগে ক্লাস করেছেন, আগে পরীক্ষা দিয়েছেন, ওখান থেকে 100 ভাগ রিভিশন কিন্তু পরীক্ষার আগে লাইন বাই লাইন দেওয়া সম্ভব হয় না। ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে গত রিভ্যাম্পে রিভিউ করেছিলেন, শুনেছিলেন, তাদের কাছে একটু জানতে চাচ্ছি যে ডিফারেন্স কি লাগছে কি না, গতবারের চেয়ে এইবারে কি ডিফারেন্স মনে হচ্ছে? একদম জেনুইন অনেস্টলি হচ্ছে বললে ভালো হয়।
আমি আসলে গাইনি বইটা খুঁজে পাচ্ছি না, নতুন একটা বই দিয়ে বলতে হবে। কেউ কোনো ওপিনিয়ন তো দিলেন না, নাকি আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, কোনটা জানি না। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি আমার গাইনি বই না, অন্য একটা গাইনি বই দিয়ে হচ্ছে বলা শুরু করছি। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে আমরা এখন বলবো গাইনি রিলেটেড ফার্মা। ঠিক আছে, অক্সিজেনেটেড ফার্মা আমাদের বলা শেষ, এখন আমরা ইনশাল্লাহ বলবো গাইনি রিলেটেড ফার্মা। আচ্ছা, আপনাদের ওপিনিয়ন পেলে ভালো লাগতো। এখন এমন কি কেউ যে হচ্ছে আপনারা আসলে গতবারে ক্লাস করেননি এমনটা হয়তো আছেন, সবাই এই জন্য ওপিনিয়ন দিচ্ছেন না, নাকি জানি না আসলে। ওকে, চলো শুরু করি। গাইনি রিলেটেড ফার্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওকে, চ্যাপ্টার 1 থেকে শুরু করছি। চ্যাপ্টার 1-এ হচ্ছে ফার্মা রিলেটেড কিছু নাই। ঠিক আছে, এরপরে চ্যাপ্টার 2-তেও ফার্মা রিলেটেড কিছু নাই। 3 নাই, আচ্ছা 3তে নাই। আচ্ছা 4-এ একটু আসি। 4-এ হচ্ছে গিয়ে একটু খেয়াল করবেন, সেখানে হচ্ছে অনেকগুলো ইউট্রাইন অ্যানোমালি টাইপস আছে। তো ডিএস রিলেটেড অ্যাবনর্মালিটি যেটা হচ্ছে টাইপ 7, ইদানিংকালে কম পাওয়া যায়। ডিইএস কিন্তু এক ধরনের ড্রাগ, ঠিক আছে, এটা এখন আর ইউজ হয় না। এটা ইউজ করলে ইউট্রাইন অনেক অ্যানোমালিজ হতে পারে। কী কী হয়? সার্ভাইকাল হুডিং, সার্ভাইকাল কলার, টি শেপ সার্ভিক্স, টি শেপ ইউটেরাস, তারপরে ভ্যাজিনাল অ্যাডেনোসিস, অ্যাডেনোকার্সিনোমা, এগুলো হয়। ঠিক আছে, এটা ইদানিং পাওয়া যায় না বলে এখানে খুব বেশি লেখা নাই। আচ্ছা, পিউবার্টি যদি হচ্ছে পিউবার্টাল এইজে কেউ হচ্ছে এক্সোজেনাস কোনো স্ট্রোজেন সিক্রেটিং হরমোন ইউজ করে, ঠিক আছে, এক্সোজেনাস কোনো হরমোন ব্যবহার করে, তাহলে কিন্তু আপনার হতে পারে, প্রিকশিয়াস পিউবার্টি হতে পারে। ইস্ট্রোজেন সিক্রেটিং যদি হচ্ছে কোনো ওষুধপত্র তাকে ইউজ করানো হয়। আর অ্যান্ড্রোজেন সিক্রেটিং জিনিসপত্র যদি অ্যান্ড্রোজেনিক জিনিসপত্র দেন, তাহলে হচ্ছে পিউবার্টাল মেয়েটা হচ্ছে দেখতে ব্যাটামার্টা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, ইভেন কম্বাইন্ড ওসিপি, এগুলোও হচ্ছে বাচ্চাদের প্রিকশিয়াস পিউবার্টির জন্য দায়ী। এগুলো হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টি করে। আর প্রিকশিয়াস পিউবার্টির চিকিৎসায় কী ব্যবহার করব? প্রিকশিয়াস পিউবার্টির চিকিৎসার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড বা আমার চয়েস অফ ড্রাগ হচ্ছে জিএনআরএইচ অ্যাগনিস্ট থেরাপি। এটা হলো ড্রাগ অফ চয়েস। সেন্ট্রাল প্রিকশিয়াস পিউবার্টি যদি হয় সেক্ষেত্রে এটা। আর হচ্ছে গিয়ে জিএনআরএইচ অ্যাগনিস্টের মধ্যে আমরা জানি ডিএনআরএইচ কী বলে, আচ্ছা, গোসেরালিন, লিউপুরোলাইট, এগুলো হচ্ছে ব্যবহার করি। আর হচ্ছে এটা ছাড়া আদার্স ব্যবহার করা যায় মিডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। ঠিক আছে, খেয়াল করেন, ওসিপি দিলে প্রিকশিয়াস পিউবার্টি হয়, আর শুধু প্রোজেস্টেরন প্রিকশিয়াস পিউবার্টির ট্রিটমেন্টে ইউজ করে। আর যদি ম্যাককনি অলবার্ট সিনড্রোম হয় সেই ক্ষেত্রে কিন্তু ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যারোমাটেজ ইনহিবিটর অ্যানাস্ট্রোজল। ঠিক আছে, ডিলেট পিউবার্টি যদি হয় তাহলে কিন্তু আমরা ওসিপি দিব। ঠিক আছে, পিউবার্টি মেনোরেজিয়া যদি হয় সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন, তারপরে হচ্ছে প্রোজেস্টেরন থেরাপি দিয়ে যদি কন্টিনিউ ভালো হয় তাহলে 2-3 সাইকেল কন্টিনিউ করবো। প্রোজেস্টেরনের কাজ না করলে তখন হচ্ছে সাথে ইস্ট্রোজেন অ্যাড করতে হবে, কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন কাজ করলে তখন ওসিপি। ওকে, এবার আসি মেনোপোজে হচ্ছে অনেকগুলা ড্রাগের নাম জানতে হয়। তার মধ্যে হচ্ছে মনে রাখবেন, কিছু কিছু হট ফ্লাশে কাজ করে, কিছু কিছু অস্টিওপোরোসিসে, আবার কিছু হচ্ছে জাস্ট হলো মেনোপোজাল ওভারঅল সিমটম হচ্ছে প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। কিন্তু সব কিছুই হরমোন না, এখানে হরমোনাল ড্রাগ আছে, আবার নন হরমোনাল ড্রাগ আছে। পরীক্ষায় কোনটা জানতে যাচ্ছে বুঝে উত্তর করতে হবে। হরমোনাল চাইলে হরমোনাল, নন হরমোনাল চাইলে নন হরমোনাল। ঠিক আছে, আচ্ছা, হরমোনাল বলতে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। ইস্ট্রোজেনটাই মেইনলি, কারণ হলো মেনোপোজাল সিমটমের জন্য ইস্ট্রোজেনই ডেফিসিয়েন্সি দায়ী। যার হচ্ছে ইউট্রাস ইনট্যাক্ট আছে তাকে হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন দুইটাই দিতে হবে। আর যার ইউট্রাসটা ফেলে দেওয়া হয়েছে তার ক্ষেত্রে শুধু ইস্ট্রোজেন দিতে হবে। যদি হচ্ছে ভ্যাজিনাল ড্রাইনেস এই ধরনের সিমটম হয় আর কিছু না, তাহলে লোকাল ইস্ট্রোজেন দিলেই হবে। যদি হট ফ্লাশের কথা বলে তখন কিন্তু লোকাল ইস্ট্রোজেনের কাজ অত বেশি হবে না, তখন দিতে হবে ওরাল ফর্মে বা অন্য ফর্মে। তো এই কী কী রুটে পাওয়া যায়? ওরাল পাওয়া যায়, তারপরে হলো ট্রান্সডার্মাল, সাবডার্মাল, পারকিউটিনিয়াস, জেল, প্যাচ, রিং, পেসারি, ক্রিম, অনেক রকম রুটেই পাওয়া যায়। খেয়াল করবেন, আইভি বা ইনজেক্টেবল ফর্ম কিন্তু ব্যবহার করা হয় না। ঠিক আছে, এছাড়া ইউট্রাসের ভিতরে এলএনজি, আইইউএস, যেটা লিভোনর্জেস্ট্রল ইন্টারনেটরি সিস্টেম, সেটাকে ব্যবহার করা হয়। একটা স্পেশাল ড্রাগ হচ্ছে টিবোলন হচ্ছে এক ধরনের ড্রাগ যেটার হলো মেটাবলিজমে অনেক ধরনের ইন্টারমিডিয়েট প্রোডাক্ট তৈরি হয়। তার কিছু কিছু হচ্ছে ইস্ট্রোজেনের মতো কাজ করে, কিছু কিছু প্রোজেস্টেরনের মতো, কিছু কিছু অ্যান্ড্রোজেনের মতো কাজ করে। তাহলে এটা একটা এমন একটা স্টেরয়েড যেখানে ইস্ট্রোজেনিক, প্রোজেস্টেরনিক, অ্যান্ড্রোজেনিক সব রকম প্রপার্টি আছে। এটা হচ্ছে অস্টিওপোরোসিস,
তারপরে হট ফ্লাশ সব কিছুতেই ব্যবহার করা হয়। টেস্টোস্টেরন হচ্ছে অ্যান্ড্রোজেন, এটা কি মেনোপজে ইউজ করবো কিনা, যদি লিবিডো কম হয়, সেক্সুয়াল ডিজায়ার, হাইপারঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার হয়, অ্যান্ড্রোজেন ডেফিসিয়েন্সি থাকে সম্পূর্ণ, সেক্ষেত্রে টেস্টোস্টেরন ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আসেন এছাড়া আমার নন হরমোনাল অনেক ড্রাগ আছে, যেমন ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই সাপ্লিমেন্টগুলো হচ্ছে মেনোপজে দিতে হবে। বিসফসফোনেট, এটা হচ্ছে একটা নন হরমোনাল ড্রাগ, যেটা কিনা অস্টিওপোরোসিসে ইউজ হয় একদম বয়স্ক বুড়ি মহিলাদের। এটা হলো অস্টিওক্লাস্টিক যে বোন রিজর্পশন হয়, সেই বোন রিজর্পশনটাকে হচ্ছে প্রিভেন্ট করে। 65 ইয়ার্সের মতো একদম বুড়ি মহিলা যদি হয় তাদের ক্ষেত্রে এটা দিব। এটাকে মাথায় রাখতে হবে, এটা দেওয়ার আগে ওরাল ক্যাভিটি চেক করে নিতে হবে, বিকজ এটা অস্টিওনেক্রোসিস অফ দ্য জ করে। এটা খেতে হবে একদম সোজা খালি পেটে বসে, সকালবেলা বসে খেতে হবে, খাওয়ার 20 মিনিট বসে থাকতে হবে, কারণ এটা হচ্ছে অনেক বেশি জ্বালা পোড়া আলসারেশন করে, এবং খাওয়ার সঙ্গে খাওয়া যাবে না, বিকজ আপনি যদি ভরা পেটে খান এটা ঠিকমতো অ্যাবজর্ব হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এই হলো ব্যাপার। ইভানড্রোনেট, রিজেনড্রোনেট, অ্যালেনড্রোনেট এগুলো আছে। তো এই হলো বিষয়। আর মনে রাখবো অস্টিওনেক্রোসিস অফ দ্য জ, অস্টিওমাইলাইটিস এগুলো করে এসোফেজিয়াল আলসারেশন করতে পারে। মনোক্লোনাল অ্যান্টিবডি হিসেবে ডেনোসুমাব। যদি হচ্ছে জিজ্ঞেস করে যার হলো ইস্ট্রোজেন, বিসফসফোনেট এগুলো কিছুই ব্যবহার করা যাবে না, তাকে কি দিব? তাকে আমরা ক্যালসিটোনিন দিতে পারি। ক্যালসিটোনিন ন্যাজাল স্প্রে, সাবকিউটেনিয়াস রুট দুই ক্ষেত্রেই পাওয়া যায়। ইস্ট্রোজেন থেরাপি কন্ট্রাইন্ডিকেটেড হলে তখনই শুধু এটা আমরা দেই। আচ্ছা, তারপরে হলো সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, এটাও হচ্ছে একটা হরমোন, নাম হচ্ছে র্যালোক্সিফেন। খেয়াল করবেন ট্যামোক্সিফেন, র্যালোক্সিফেন সব এই ধরনের নামগুলো হচ্ছে সার্ম, কিন্তু আমরা র্যালোক্সিফেন ইউজ করব বিকজ ট্যামোক্সিফেন ইউজ করলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে। র্যালোক্সিফেন ইউজ করলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হবে না, ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও বাড়বে না, কিন্তু মেনোপজাল সিমটম কমাবে এই জন্যে। ঠিক আছে? বেজেডক্সিফেন, এটা একটা নন হরমোনাল ড্রাগ, এটা ভেসোমোটর সিমটমে অনেক ভালো কাজ করে, এটা হচ্ছে খুবই একটা আধুনিক ড্রাগ, সার্ম একটা। ক্লনিডিন, এটা হচ্ছে আলফা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, হট ফ্লাশে কাজ করে কিন্তু অস্টিওপোরোসিসে কোনো কাজ করবে না। প্যারোক্সেটিন, ভ্যানলাফাক্সিন, সার্ট্রালিন, ফ্লুক্সেটিন এগুলো সব অ্যান্টি ডিপ্রেশন টাইপের ড্রাগ, এগুলো হচ্ছে হট ফ্লাশে কিংবা হচ্ছে মুড ভালো করাতে হেল্প করে, অস্টিওপোরোসিসে কোনো হেল্প করে না। গাবাপেন্টিন, এটাও হচ্ছে গিয়ে হট ফ্লাশে কাজ করে। প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে টেরিপ্যারাটাইড এই নামে, এর কাজ হচ্ছে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায় এবং অস্টিওব্লাস্টের সংখ্যা বাড়ায়, অস্টিওব্লাস্টের অ্যাপোপ্টোসিসকে কমায়। যাদের হলো ফ্র্যাকচার রিস্ক অনেক বেশি তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে। এছাড়া প্ল্যান্ট সোর্স থেকে ফাইটোএস্ট্রোজেন ব্যবহার করা যেতে পারে। আর কোন ভিটামিন হট ফ্লাশ কমায় বললে ভিটামিন ই। ঠিক আছে? তাহলে খেয়াল করেন, হট ফ্লাশের জন্য কিছু ড্রাগ, অস্টিওপোরোসিসের জন্য কিছু ড্রাগ। হট ফ্লাশের জন্য হচ্ছে বিসফসফোনেট কোনো কাজ করবে না, বিসফসফোনেট শুধুমাত্র হচ্ছে আপনার অস্টিওপোরোসিসের জন্য। ডেনোসুবাব শুধুই অস্টিওপোরোসিস, প্যারাথাইরয়েড হরমোন শুধুই অস্টিওপোরোসিস, ক্যালসিটোনিন সব কিছুতে কাজ করবে, সার্ম সব কিছুতে কাজ করবে, বেজেডক্সিফেন, ক্লোনিডিন এগুলো হচ্ছে হট ফ্লাশে কাজ করবে। ঠিক আছে? তো বুদ্ধি করে উত্তর করতে হবে কোনটা অস্টিওপোরোসিসের আর কোনটা হচ্ছে আপনার হট ফ্লাশের। ঠিক আছে? হরমোন থেরাপি যেটা আমরা দিই মেনোপোজাল সিমটম রিলিফ করার জন্য, ভেসোমোটর সিমটম রিলিফ করার জন্য, অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য, মেনোপোজের কোয়ালিটি অফ লাইফটাকে একটু বেটার করার জন্য। মেনোপোজ ছাড়াও কারো কারো ক্ষেত্রে আগে দিতে হয় যদি হচ্ছে আপনি জোর করে কাউরে মেনোপোজে পাঠিয়ে দেন, যেমন হচ্ছে সার্জিক্যাল আপনি অপারেশন করে ওভারি ফালাই দিয়েছেন, প্রিম্যাচিওর মেনোপোজ হয়ে গিয়েছে, কিংবা হলো প্রাইমারি ওভারিয়ান ফেলিওর, প্রিম্যাচিওর ওভারিয়ান ফেলিওর বা সার্জিক্যাল মেনোপোজ, রেডিয়েশন মেনোপোজ, তাদের ক্ষেত্রে 30-35 যেই বয়সে হোক না কেন আগে শুরু করতে হবে। হরমোন থেরাপি দিলে সুবিধা হচ্ছে ভেসোমোটর সিমটম ইমপ্রুভ করে, অস্টিওপোরোসিসটা প্রিভেন্ট হয়, কোলোরেক্টাল ক্যান্সার হচ্ছে ঝুঁকি কমায়, বোন মিনারেল ডেন্সিটি বাড়ায়, হিপ ফ্র্যাকচার, ভার্টিব্রাল ফ্র্যাকচারের ঝুঁকি কমায়, ইউরোজেনিটাল অ্যাট্রফি কমায়। অস্টিওপোরোসিস হচ্ছে আচ্ছা, এই হরমোন থেরাপি দিলে আপনার দেখবেন কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়ে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলোর ঝুঁকি বাড়ে, আবার ওদিকে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কিন্তু কমে। যেহেতু ইস্ট্রোজেন থাকে তাই ইস্ট্রোজেন যেসব ক্ষেত্রে ব্যবহার করলে ঝামেলা সেগুলো সবগুলো এটা ঝামেলা হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে আমি একটু পরে বলবো ফার্মার সাথে না পড়ার সময়। আচ্ছা, হরমোন থেরাপি কতদিন ব্যবহার করব? হরমোন থেরাপি লোয়েস্ট ইফেক্টিভ ডোজে লোয়েস্ট ডিউরেশনে ব্যবহার করতে হবে, খুব বেশি দিন ইউজ করা যাবে না, 3-4 বছর 5 বছর এর বেশি কিন্তু ইউজ করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এখানে তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটাই আছে, এটা কি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে? করবে না, বিকজ এখানে অনেক কম ডোজে থাকে, কন্ট্রাসেপটিভের জন্য আরও বেশি ডোজ লাগে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আসি 7-8 এগুলোতে কোনো হচ্ছে নাই, ফার্মা পড়া নাই, 9ও নাই, আচ্ছা 10এও নাই, 11তে চলে আসি পিআইডি। ঠিক আছে? আচ্ছা, পিআইডির জন্য এগুলা একদমই কয়েকদিন আগেই পড়াইছি ডিটেইলে, সুন্দর করে ইনশাল্লাহ মনে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, পিআইডির ড্রাগ হচ্ছে আউটডোর ইনডোর। আউটডোরে যখন দিব সেফট্রাক্সন,
এবং হচ্ছে ডক্সিসাইক্লিন, এই দুটো সবচেয়ে বেশি দেয়। এছাড়া সেফট্রাক্সিন না দিতে চাইলে সেফোটাক্সিম আর হচ্ছে সেফোক্সিটিন দেওয়া যায়। আর হচ্ছে যদি ইনডোরে ভর্তি করান, কি বলে, ইনডোরে যদি ভর্তি করান সেই ক্ষেত্রে হচ্ছে তখন চেঞ্জ করে যেতে হবে সেফোক্সিটিন, ডক্সিসাইক্লিন কিংবা অ্যানারোবিক কাভারেজের জন্য ক্লিন্ডামাইসিন, জেন্টামাইসিন, এবং হচ্ছে খুব বেশি খারাপ হলে অ্যাস্ট্রিওনেম, অল্টারনেট হচ্ছে অ্যাম্পিসিলিন, সালবেক্টাম। একবার মনে রাখেন, কঠিন লাগতে পারে কিন্তু কিছু করার নেই, একটু পড়তে হবে। আমি সত্যি কথা এগুলো অনেক বাজে লাগতো, তাই এগুলো আমি আল্লাহর হাওলা চলে গেছিলাম, গ্রসে দেখে গেছিলাম যেন অপশন দেখলে পারি, অত ভালো করে ডোজ সহ মুখস্থ আমি করি নাই। আচ্ছা, এই গেল পিআইডি। আচ্ছা, তাহলে পিআইডি ট্রিটমেন্টটা হচ্ছে আপনি গ্রসে এইটুকুই মনে রাখবেন, শুধু মনে রাখবেন যদি হচ্ছে অ্যানারোবিক কাভারেজ দিতে হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? যদি হচ্ছে আপনার একটা ইয়ার পরে অ্যাবর্শন ডেলিভারির পরে পিআইডি হয়, তখন পেলভিক ইনফেকশন হয়, তখন কিন্তু আমাকে অবশ্যই হচ্ছে মেট্রোনিডাজল, ক্লিন্ডামাইসিন, জেন্টামাইসিন এগুলো দিতে হবে, বিকজ এগুলো অ্যানারোবিক কাভারেজ, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি হচ্ছে একটা গাইনোকোলজিক্যাল প্রসিডিউরের পরে হচ্ছে পেলভিক ইনফেকশন হয়, সেখানেও সেফট্রাক্সিন, মেট্রো এই দুটো দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি গেল। টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট আমরা হচ্ছে অলরেডি গাইনিতে ইয়ার সাথে পড়ছি, অফসের সাথে পড়ে এসেছি। এখানে জাস্ট একটু করে মনে রাখবো, আইসোনিয়াজিড হচ্ছে, দেখেন আইসোনিয়াজিড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটাল। তার মধ্যে ইথামবিউটালটা ব্যাকটেরিওস্ট্যাটিক, বাকি সবগুলো ব্যাকটেরিওসিডাল। আর যেহেতু ওরা হেপাটিক ডিসফাংশন করে তাই সবসময় লিভার ফাংশন টেস্ট করতে হবে। আইসোনিয়াজিড পেরিফেরাল নিউরোপ্যাথি করে তাই পাইরিডক্সিন সাথে দিতে হবে। রিফাম্পিসিন ড্রাগ ইন্টারাকশন করে, ওসিপি ফেলিওর করে, তাই এটা খাওয়া অবস্থায় ওসিপি দিয়ে কন্ট্রাসেপশন দেওয়া যাবে না, অন্য পদ্ধতি ব্যবহার করতে হবে। পাইরাজিনামাইড যেহেতু হেপাটিক ডিসফাংশন করে তাই লিভার এনজাইম দেখতে হবে। ইথামবিউটাল যেহেতু চোখের প্রবলেম করে তাই এটা দেওয়ার আগে অপথ্যালমোস্কোপিক এক্সামিনেশন দিয়ে নিতে হবে। এমডিআরটিবি তখনই বলি যখন হচ্ছে আইসোনিয়াজিড সহ আরও ড্রাগ রেজিস্ট্যান্ট হবে তখন। ওকে, চ্যাপ্টার 12 এসটিডি। ফার্স্টেই হচ্ছে আমার গনোরিয়া। গনোরিয়ার জন্য হচ্ছে ট্রিটমেন্টে আমাকে দিতে হবে সেফট্রাইজন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন, ঠিক আছে? ক্যাড 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 ওকে, ক্যাড মনে রাখবো। সকল পিআইডি, সকল হচ্ছে এসটিডিতে ডক্সিসাইক্লিন দিতে হয়। যদি আপনি হিস্ট্রোসালফিনোগ্রাম করতে চান আগে ডক্সিসাইক্লিন দিয়ে নিতে হবে। হিস্ট্রোস্কোপি করতে চান, ইনফেকশন আছে সাসপেক্ট করে ডক্সিসাইক্লিন দিয়ে নিতে হবে। যদি আপনি একটা অপারেশন করতে চান, ভ্যাজাইনাল রেডিকাল হিস্টেক্টমি বা যে কোনো হিস্টেক্টমি মনে করেন সাসপেক্ট করতেছেন কোনো একটা হচ্ছে এসটিডি পিআইডি আছে, তখন ডক্সিসাইক্লিন দিতে হবে, ঠিক আছে? তাহলে ডক্সিসাইক্লিন নামটা একটু ভালো করে মনে রাখবো। আর ডক্সিসাইক্লিন কিন্তু প্রেগনেন্সিতে দেওয়া যায় না, এটা হচ্ছে শুধু ওরাল ফর্মে আমরা দিই, ইনজেক্টেবল দিই না, বিকজ ইনজেক্টেবলটা অনেক বেশি পেইনফুল হয়, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, আচ্ছা আপনারা তো কোনো কমেন্ট করতেছেন না, আপনারা কি শুনতে পাচ্ছেন আদৌ? রিভিউ কি ভাল লাগতেছে নাকি কিছুই বুঝতেছি না? কমেন্ট না করলে তো আসলে বুঝি না ঠিক আছে কি নাই, ভালো খারাপ সব তো বলতে হবে। আচ্ছা, সিফিলিস। সিফিলিসের জন্য হচ্ছে আমার ড্রাগ অফ চয়েস হলো বেনজাথিন, পেনিসিলিন, ঠিক আছে? যদি পেনিসিলিন অ্যালার্জি হয় তখন গিয়ে ডক্সিসাইক্লিন অর টেট্রাসাইক্লিন, ঠিক আছে? দেখেন আবারও ডক্সিসাইক্লিন। ক্ল্যামাইডিয়া, ক্ল্যামাইডিয়ার জন্য হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন অর ডক্সিসাইক্লিন, অফ্লক্সাসিন, এরাইথ্রোমাইসিন, ঠিক আছে? আচ্ছা, শ্যাঙ্ক্রয়েড, সেফট্রাক্সন, অ্যাজিথ্রোমাইসিন, এরাইথ্রোমাইসিন। শ্যাঙ্ক্রয়েডের শুধু হচ্ছে আপনার ডক্সিসাইক্লিনটা বলা নাই, এগুলো আসার সম্ভাবনা অনেক কম, ঠিক আছে? এরপরে হচ্ছে কি আপনার লিম্ফোগ্রানুলোমা, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন। গ্রানুলোমা ইনগুইনালি, ডক্সিসাইক্লিন, অ্যাজিথ্রোমাইসিন। সবই এভাবে মনে রাখবেন। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস্টে ভালো আলাদা করে মনে রাখবেন, এখানে কিন্তু ডক্সিমক্সিনা, এখানে হচ্ছে মেট্রোনিডাজল, টিনিডাজল, ঠিক আছে? আর সাথে অথবা ক্লিন্ডামাইসিন, ওকে, এটা মনে রাখবেন আলাদা করে। হারপিস হচ্ছে অ্যাসাইক্লোভির, ভ্যালসাইক্লোভির, যে কোনো একটা, ঠিক আছে? আচ্ছা, এইচআইভি হলো হার্ট থেরাপি, অলরেডি হচ্ছে আমরা এটা একটু আগে পড়ে আসছি। আচ্ছা, জেনিটাল ওয়ার্ড দরকার নাই, ওকে, এই তো গেল, ডান। এবার আসি, ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস যদি হয় তখন আপনি কি করবেন? মেট্রোনিডাজল। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ট্রাইকোমোনাস, দুটাই হলো মেট্রোনিডাজল। ক্যান্ডিডা ইনফেকশন যদি হয় তাহলে হচ্ছে কি আমি লোকালি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল দিব। এখানে সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে অ্যাজল গ্রুপগুলা, নিস্ট্যাটিন, ক্লট্রিমাজল, মাইকোনাজল, টার্কোনাজল, এগুলা দেই। কমপ্লিকেটেড যদি হচ্ছে আনকমপ্লিকেটেড হয়, আর কমপ্লিকেটেড যদি হয় সেক্ষেত্রে অ্যান্টিফাঙ্গালটা সিস্টেমিক খেতে হবে, অর্থাৎ ওরাল ফর্মে, ঠিক আছে? ইন্টেস্টাইনাল মনিলিয়াসিস থাকলে সাথে ফ্লুকোনাজল খেয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, টক্সিক শক সিনড্রোম। টক্সিক শক সিনড্রোমের জন্য হচ্ছে আমাকে দিতে হবে কি বলে নাম কি এটার, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফাইলোককাস অরিয়াসকে সাসেপ্টিবল করে ক্লিন্ডামাইসিন, ঠিক আছে? ক্লিন্ডামাইসিন, ভ্যাঙ্কোমাইসিন, এগুলো মানে অনেক খারাপ অসুখ, তাই হচ্ছে অ্যান্টিবায়োটিক অনেক বেশি মানে খারাপ কঠিন প্রজাতির অ্যান্টিবায়োটিক। এন্ডোমেট্রাইটিসে লিভোফ্লক্সাসিন দিলেই অনেক ভালো কাজ করে, ঠিক আছে? এন্ডোমেট্রাইটিস বাবু হওয়ার পরে পিউরপুরামে কিন্তু লিভোফ্লক্সাসিন, ওকে? আচ্ছা,
সালপিনজাইটিস যদি বলে তাহলে আপনি পিআইডি ট্রিটমেন্টের কথা চিন্তা করবেন, ঠিক আছে, কারণ পিআইডি সালপিনজাইটিস একই কথা। ওকে, এবার হচ্ছে আসি ডিসমেনোরিয়া, প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা, খেয়াল রাখবো নন হরমোনাল ড্রাগ আছে, হরমোনাল ড্রাগ আছে। 149 নম্বর পৃষ্ঠা। নন হরমোনাল ড্রাগ হচ্ছে সব হলো আপনার যেগুলো আমরা রেগুলার ইউজ করি, মেফেনামিক অ্যাসিড, তাই না, আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, কক্স2 ইনহিবিটর, সেলোকক্সিব, এগুলো হচ্ছে নন হরমোনাল। আর হরমোনাল বললে ওসিপি অথবা শুধু প্রোজেস্টেরন কিংবা ইউট্রাসের ভিতরে এলএনজি, আইইউএস, ঠিক আছে। এগুলো প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে। সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে যা সমস্যা সেই চিকিৎসা, ক্ষুধাকামে ওষুধ দিলে শুধু কাজ হবে না। ওভুলেশন পেইন কমাইতে চাইলে আপনি ওসিপি ব্যবহার করতে পারেন। প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে হচ্ছে কি আপনি যদি মনে করেন যে ওভুলেশন বন্ধ করে রাখবেন তাহলে আপনি ওসিপি ব্যবহার করবেন। এছাড়া হচ্ছে যদি আপনি অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো কমাতে চান, কী কী ড্রাগ আছে দেখেন, 14.5 টেবিল, এসএসআরআই, এসএনআরআই, টিসিএ, আর হচ্ছে বেনজোডায়াজেপিন। এসএসআরআই এর মধ্যে ফ্লুক্সেটিন, সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম, সার্টারিন, প্যারোক্সেটিন। এসএনআরআই ভেনলাফাক্সিন, ডুলেক্সেটিন। টিসিএ ডসপেরামিন, এমিট্রিপ্টাইলিন, নরট্রিপ্টাইলিন, ডক্সিপিন। বেনজোডায়াজেপিন, অ্যালপ্রাজোলাম, ক্লোনাজেপাম, ডায়াজেপাম। সাইড এফেক্টকে মনে রাখবেন, এই ধরনের ড্রাগ সবগুলাই হচ্ছে কি লিবিডো কমায়, সেক্স করতে ইচ্ছা করবে না, সেক্সুয়াল ডিসফাংশন করবে, সবগুলাই নশিয়া, ভমিটিং করবে, ঘুম কমাবে, ঠিক আছে, ঘুমটা ইনসমনিয়া করবে। খেয়াল করেন ইনসমনিয়া করে হচ্ছে এসএসআরআই গুলা, ঠিক আছে। আর ওদিকে ড্রাউজি ঘুম ভাব আনাই হলো বাকিগুলা, এসএনআরআই, টিসিএ, বেনজোডায়াজেপিন ওগুলা। কনস্টিপেশন, ড্রাই মাউথ এগুলা হচ্ছে আনে এসএনআরআই, ঠিক আছে। আচ্ছা, মেমোরি লস করে, হাইপোটেনশন করে হচ্ছে বেনজোডায়াজেপিন। একটু গ্রসলি মনে রাখার চেষ্টা করেন, এগুলো তো বেশি মনে থাকে না, আসলে আমার জীবনে মনে থাকতো না এগুলা। আচ্ছা, আর এছাড়া নন হরমোনাল মেডিকেশন কি দিতে পারেন প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে? পাইরিডক্সিন ভিটামিনটা দিতে পারেন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ভিটামিনটা হচ্ছে আপনার তাহলে পিএমএসে কাজ করে, ঠিক আছে। এরপরে যদি হচ্ছে মনে করেন যে ফ্লুইড রিটেনশন হয়, ব্রেস্টটা ভার লাগে, শরীর ভার লাগে, তাহলে ডায়ুরেটিক্স দেওয়া যেতে পারে, ঠিক আছে। তাহলে কি জানতে চাচ্ছে ওইভাবে অ্যান্সার করতে হবে। যদি বলে হচ্ছে যে তার আপনার ফ্লুইড বডি ভারী লাগতেছে এই জন্য কী দিবেন, তখন কিন্তু আমার ডায়ুরেটিক্স দেবো, ঠিক আছে। আচ্ছা, যদি হচ্ছে মিডল মার্চ সিনড্রোম তার সঙ্গে হচ্ছে কি আপনার এই ঝামেলা, তখন হচ্ছে আমি দেবো ওসিপি, ঠিক আছে। আচ্ছা, ইউট্রাসের ভিতরে দিতে চাইলে এলএনজি, আইইউএস দিতে পারি, ওকে। যদি হচ্ছে পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক দিতে চাই, স্প্যারোনোলেকটন দিব। আর যদি ওভারিয়ান সাইকেলটাকে বন্ধ করে রাখতে চাই তাহলে হচ্ছে আমি ওসিপি খাওয়াতে পারি, ড্যানাজল খাওয়াতে পারি, জিএনআরএইচ অ্যাগনিস্ট খাওয়াতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আসেন এইউবি। আচ্ছা, খেয়াল করেন 160 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, যে কোনো ইউট্রাইন ব্লিডিং যদি কেউ নিয়ে আসে, প্রথমে হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে যে আমি ব্লিডিংটা এই মুহূর্তে কমাবো, তাহলে আমি ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি, তাই না, এটা হলো অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট। এছাড়া ব্যথা প্লাস ব্লিডিং দুইটাই কমাতে চাই, তখন আমি দিতে পারি প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেস ইনহিবিটর, যেটা হলো মেফেনামিক অ্যাসিড, যেটা হচ্ছে আমরা HPRDS নামে পাই, ঠিক আছে। তাহলে নন হরমোনাল ড্রাগ হচ্ছে এই দুইটাই হচ্ছে নশিয়া, ভমিটিং, জিআইটি, আলসার, তারপরে হচ্ছে এসব ব্লা করে। তার সাথে মেফেনামিক অ্যাসিডটা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া করে, ট্রানএক্সামিক অ্যাসিড হচ্ছে ভিজুয়াল ডিস্টারবেন্স করতে পারে। খেয়াল করে দেখেন, থ্রম্বোসাইটোপেনিয়া করেছিল আরেকটা হেপারিন, তাই না, আর ভিজুয়াল ডিস্টারবেন্স করেছিল ইথামবিউটল। আচ্ছা, এবার হরমোনের মধ্যে হচ্ছে আমরা দিতে পারি ওসিপি, প্রোজেস্টেরন এবং ড্যানাজল, ঠিক আছে। মনে রাখবেন ড্যানাজলও কিন্তু একটা প্রোজেস্টেরন ডেরাইভেটিভ, ঠিক আছে। প্রোজেস্টেরনের নামগুলো একটু মাথায় রাখবো, নরএথিস্টেরন অ্যাসিটেট যেটা হলো নরমেস, মেডরক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট, ডাইড্রোজেস্টেরন, জেস্ট্রিনন, ড্যানাজল, ঠিক আছে। জেস্ট্রিনন, ড্যানাজল একই ধরনের ড্রাগ, কিন্তু ড্যানাজলের ওই বেটা মার্কা করে দেওয়ার প্রভাব বেশি, জেস্ট্রিননের সেটা একটু কম। এলএনজি, আইইউএস ইউট্রাসের ভিতরে পড়া, এটার আরেকটার নাম হচ্ছে মিরেনা, এখানে প্রোজেস্টেরন থাকে, লিভোনর্জেস্ট্রল। জিএনআরএইচ অ্যানালগ মানে অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট দুইটাই, ঠিক আছে। কনজুগেট ইকুইনিস্ট্রোজেন। আর আদার্সে হচ্ছে অর্মিলক্সিফেন, ইথামসাইলেট, এগুলো কঠিন করতে চাইলে দিতে পারে ইথামসাইলেট কিসের ড্রাগ, ঠিক আছে। আচ্ছা, যান এরপরে হচ্ছে আসেন 16 প্রোলাপসে হচ্ছে আসলে ড্রাগের কোনো কাজকাম নাই, ঠিক আছে। প্রোলাপসে হচ্ছে ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল, আর এখানে ওষুধপত্র দিয়ে হচ্ছে কাজ হয় না, অপারেশন আগে অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে। আচ্ছা, ইনফার্টিলিটিতে হচ্ছে আসলে অনেক কিছুই আছে ড্রাগের কথাবার্তা, একটু হচ্ছে আমরা গ্রস করেই পড়বো। ইনফার্টিলিটির একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের মানে কি বলে ওভুলেশন না হওয়া, তাই না। তো ওভুলেশন ইনডিউসিং অনেক ড্রাগস আছে, একটু পরে বলতেছি। তার আগে মনে রাখবেন ভিটামিন ই, ভিটামিন এ, ভিটামিন এ, সি, ই, এই তিনটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টগুলো হচ্ছে আমরা দেই যেন হচ্ছে গিয়ে ফার্টিলিটি আউটকাম ভালো হওয়ার জন্য। ভিটামিন ইটাও হচ্ছে অনেক ভালো কাজ করে, ভিটামিন ই কিন্তু হট ফ্লাশেও কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে ড্রাগের অন্য পোর্শনটা পড়ি, সেটা হচ্ছে
ওভুলেশন ইন্ডাকশনে কী কী ড্রাগ ব্যবহার করা হয়? আলহামদুলিল্লাহ 200 নাম্বার পৃষ্ঠা। ওভুলেশন হচ্ছে স্টিমুলেশনের জন্য আমরা কী কী ব্যবহার করি? ক্লোমিফেন সাইট্রেট। খেয়াল করবে ওভুলেশন ইনহিবিশন আর ইন্ডাকশন কিন্তু এক না, ঠিক আছে? ইন্ডাকশন স্টিমুলেশন একই কথা। ক্লোমিফেন সাইট্রেট, লেট্রোজল। আলহামদুলিল্লাহ। যদি আপনাকে জিজ্ঞেস করে ড্রাগ অফ ফার্স্ট চয়েস কোনটা, সেটা কিন্তু লেট্রোজল, ঠিক আছে? এখন আমরা 1 নম্বরে লেট্রোজল বলি। এছাড়া আছে ক্লোমিফেন সাইট্রেট। এরপরে হচ্ছে আছে এইচএমজি। এইচএমজি মানে হিউম্যান মেনোপোজাল গোনাডোট্রপিন। সেখানে এফএসএইচ এলএইচ দুইটাই মিক্স করে থাকে 75-75 করে। শুধু এফএসএইচ দেয়া যায়, শুধু এফএসএইচ হচ্ছে দেয়া যায়, আবার ঠিক শুধু এলএইচও দেওয়া যায়। শুধু এলএইচ আমরা পাই না, ওইটাকে এইচসিজি হিসেবে পাওয়া যায়, ঠিক আছে? এছাড়া জিএনআরএইচ দেওয়া যায়, জিএনআরএইচ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট দুইটাই দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে খেয়াল করে দেখেন তাহলে এই যেগুলো হলো এফএসএইচ এলএইচ এইচএমজি এইচসিজি বললাম, এরা হলো গোনাডোট্রপিন। আর জিএনআরএইচ অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট হচ্ছে জিএনআরএইচ ওষুধপত্র, ঠিক আছে? আচ্ছা, ক্লোমিফেন সাইট্রেট হচ্ছে ইস্ট্রোজেন, অ্যান্টি ইস্ট্রোজেন। লেট্রোজল হচ্ছে অ্যারোমাটেজ ইনহিবিটর, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি হচ্ছে কারো অ্যাসোসিয়েটেড হাইপার ইনসুলিনেমিয়া থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে আমি মেটফর্মিন দিব। এটা ইনসুলিন সেন্সিটাইজ হিসেবে কাজ করবে। যদি অ্যান্ড্রোজেন এক্সেস থাকে, ডেক্সামিথাসোন দিব। প্রোল্যাকটিন বেশি থাকলে ডোপামিন অ্যাগনিস্ট, যেটা ক্যাবারগুলিন কিংবা হচ্ছে ব্রমোক্রিপ্টিন দিব। থাইরয়েডের প্রবলেম থাকলে, যদি হাইপোথাইরয়েড থাকে, থাইরক্সিন দিব। ডায়াবেটিস থাকলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিব। কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া থাকলে কর্টিকোস্টেরয়েড দিব। খুবই ইম্পর্ট্যান্ট একটা টেবিল, ঠিক আছে? ক্লোমিফেন সাইট্রেট কিভাবে কাজ করে? আচ্ছা, খেয়াল রাখবেন, ক্লোমিফেন সাইট্রেট হচ্ছে গিয়ে অ্যান্টি ইস্ট্রোজেন, ঠিক আছে? ওর কাজ হচ্ছে গিয়ে ইস্ট্রোজেনের হচ্ছে কাজ ব্লক, ইস্ট্রোজেনের রিসেপ্টরগুলোকে হচ্ছে ব্লক করে রাখা, ঠিক আছে? আচ্ছা, যখন সে ইস্ট্রোজেন রিসেপ্টর ব্লক করবে, তাতে করে এই হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিসটা হচ্ছে অল্টার্ড হয়ে যাবে। তো কী হবে, ও হচ্ছে রিসেপ্টরকে ব্লক করে রেখে দিল। জিএনআইএস তাহলে পালস সিক্রেশন বাড়াই দিবে, তাতে এলএইচ এফএসএইচ বাড়বে। এলএইচ এফএসএইচ এসে হচ্ছে ফলিকলকে স্টিমুলেট করবে, ফলিকলগুলো তৈরি হবে। এরপরে এলএইচ হচ্ছে সার্চ করবে, পিকে যাবে, সো ওভুলেশন হবে, ঠিক আছে? এই হলো ব্যাপার। ক্লোমিফেন সাইট্রেট হচ্ছে ইস্ট্রোজেনিক, মেইনলি অ্যান্টি ইস্ট্রোজেনিক, কিন্তু উইকলি ইস্ট্রোজেনিক, ঠিক আছে? আর সামান্য একটু পরিমাণ ইস্ট্রোজেনিক প্রপার্টি আছে। ক্লোমিফেন সাইট্রেটের অসুবিধা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে ইস্ট্রোজেনের বিরুদ্ধে কাজ করে, তাই সার্ভাইকাল মিউকাসটাকে হচ্ছে বিরুদ্ধে করে দেয়, অর্থাৎ সার্ভাইকাল মিউকাসটাকে হচ্ছে সে ঠিক বানায় দেয়। তাই এই জন্য হচ্ছে অনেক সময় ক্লোমিফেন যদি দিয়ে ইন্ডাকশন দেন, তখন হচ্ছে আবার ওদিকে একটু করে ইস্ট্রোজেন আলাদাভাবে দিতে হয়, যেন সার্ভিক্সের মিউকাসটা ভালো থাকে, স্পার্ম যেন পেনিট্রেট করতে পারে, ঠিক আছে? ক্লোমিফেন আমরা কাদের ক্ষেত্রে দিব? আচ্ছা, আমরা হচ্ছে এটা আপনার এখন আপাতত পড়ার দরকার নেই যে কোন পেশেন্টকে কোন ধরনের ড্রাগ দিয়ে ইন্ডাকশন দিতে হবে। এটা হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য পরীক্ষার আগে কঠিন, ঠিক আছে? তবে হাইপোথ্যালামিক অ্যামেনুরিয়াতে ক্লোমিফেন সাইট্রেট ভালো কাজ করে, অর্থাৎ স্ট্রেসের কারণে পরীক্ষা দিতে পারতেছি না, পরীক্ষা দিতেছি, পড়াশোনা করতেছি, এইসব স্ট্রেসে আমার মাসিক বন্ধ, তখন ওই টাইমে ক্লোমিফেন সাইট্রেট ভালো কাজ করে। 6 সাইকেল দিতে হয়, 6 সাইকেলের বেশি আমরা দিব না। দেয়ার সিস্টেম হচ্ছে ডে 2 থেকে ডে 5-এ দিতে হয়, ঠিক আছে? আচ্ছা, লেট্রোজল হচ্ছে অ্যারোমাটেজ ইনহিবিটর, এটাই কিন্তু প্রাইমারি ড্রাগ, ঠিক আছে? এটা হলো ইস্ট্রোজেন প্রোডাকশনটাই কমায় দেয়, ঠিক আছে? ইস্ট্রোজেন যখন কমে যাবে, তাহলে ইস্ট্রোজেনের যে দুষ্টামি বুদ্ধিগুলো, নেগেটিভ ফিডব্যাক, সেটাও হচ্ছে কমে আসবে। এইভাবে হচ্ছে এফএসএইচ এলিসটা পরে বাড়বে। ক্লোমিফেন সাইট্রেট হচ্ছে 5 মিলিগ্রাম করে স্টার্ট করতে হয়, লেট্রোজল 2.5 মিলিগ্রাম। এটাও হচ্ছে ডে 2 থেকে ডে 2, 3, 4, 5, 6, ঠিক আছে? ডে 2 থেকে ডে, অথবা ডে 3 থেকে ডে 7, ঠিক আছে? এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসোসিয়েটেড যেগুলো আমরা দিই হাইপার ইনসুলিনেমিয়ার জন্য, এটা দিচ্ছি সেটা দিচ্ছি, এগুলো হলো অ্যাসোসিয়েটেড থেরাপি, এগুলো অ্যাডজুভেন্ট থেরাপি, সরাসরি ওভুলেশন ইন্ডাকশন করে না। যার বিএমআই বেশি, তার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার সম্ভাবনা অনেক বেশি, তাকে আমরা মেটফর্মিন দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, যার হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেল বেশি, তাকে আমরা ডেক্সামিথাসোন দিয়ে দিব। লাভ কি তাহলে? সেটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে সাপ্রেস করে রাখবে, তাতে অ্যান্ড্রোজেন সিক্রেশন কমে আসবে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম যদি হয়, ক্লিনিক্যাল না সাবক্লিনিক্যাল, তারপর আমরা হাইপোথাইরয়েড দিয়ে দিব, হাইপোথাইরয়েডের ওষুধ ট্রিটমেন্ট দিয়ে দিব। প্রোল্যাকটিন লেভেল বেশি থাকলে আমরা অবশ্যই এটাকে কমাবো, কারণ প্রোল্যাকটিন লেভেল বেশি থাকলে সে যেটা করে, সে হচ্ছে গিয়ে এলএইচকে ইনহিবিট করে তারপরে হচ্ছে ওভুলেশনটাও ইনহিবিট করে। ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগুলিন দুইটাই ডোপামিন অ্যাগনিস্ট, দুইটাকেই হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হাইপারপ্রোল্যাকটিনেমিয়াতে বা গ্যালাক্টোরিয়াতে, এবং হচ্ছে মিল্ক সাপ্রেশন করতে হলে এগুলো ব্যবহার করা হয়। দুইটার মধ্যে বেস্ট হচ্ছে ক্যাবারগুলিন, কারণ ব্রোমোক্রিপ্টিনের সাইড এফেক্ট বেশি, ক্যাবারগুলিনের সাইড এফেক্টটা কম, ঠিক আছে? এইচসিজি হচ্ছে আমরা দিই এলএইচের বদলে, এইচসিজিটা হলো ছেলে মেয়ে দুজনকেই দেওয়া যায়। আচ্ছা, পুর রেসপন্ডার যদি হয় গ্রোথ হরমোন, এগুলো কঠিন হয়ে যায়, এগুলো বাদ দেন, এইটুকু পড়লে আপনার হচ্ছে। তো গেল, এরপরে হচ্ছে আসেন আচ্ছা চ্যাপ্টার 18। আচ্ছা, চ্যাপ্টার 18 লাইকেন স্ক্লেরোসাস, লাইকেন সিমপ্লেক্স ক্রনিকাস, এগুলোতে হচ্ছে আমরা আলট্রা পোটেন্ট
আচ্ছা এগুলোতে হচ্ছে আমরা কি করি, আলট্রা পোটেন্ট কর্টিকোস্টেরয়েড ইউজ করি। হ্যাঁ, ক্লোবেটাসল প্রোপ্রানোয়েট খেয়াল করবেন। সিস্টেমিক ফার্মা কিন্তু সব কিছু পড়তে বলি নাই, কিন্তু স্টেরয়েডের ক্লাসিফিকেশনটা পড়বেন, ঠিক আছে? কোনটা আলট্রা পোটেন্ট, কোনটা হচ্ছে পোটেন্ট, কোনটা মোস্ট পোটেন্ট, ঠিক আছে? স্টেরয়েডের ক্লাসিফিকেশন আপনাকে পড়তে হবে, এটা পড়ে নেবেন। ওকে, তারপরে হেপারিনের যে পার্থক্যগুলো আছে, লো মলিকুলার ওয়েট হেপারিন, হাই মলিকুলার ওয়েট হেপারিন, ঠিক আছে? এই পার্থক্যগুলো একটু সিস্টেমিক ফার্মা থেকে পড়তে হবে, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমি একটু চেষ্টা করব পোস্ট দিয়ে দেওয়ার। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আসেন, গেল পড়লাম। এরপরে সার্ভিক্সের বিনাইন লিশন, এইখানে হচ্ছে ওষুধপত্রের কোনো কাজ নাই। ফাইব্রয়েডে হচ্ছে ব্লিডিং কমানোর জন্য আমরা অনেক সময় ওষুধ ব্যবহার করি, ফাইব্রয়েডের সাইজ ছোট করার জন্য ওষুধ ব্যবহার করি। সাইজ ছোট আর ব্লিডিং কমানো কিন্তু এক না। সাইজ ছোট করার জন্য আমরা ব্যবহার করি জিএনআরএইচ অ্যাগনিস্ট আর হচ্ছে ড্যানাজল, ঠিক আছে? আর ব্লিডিং কমানোর জন্য আমরা ব্যবহার করি 232 নাম্বার পৃষ্ঠায় অ্যান্টিপ্রোজেস্টেরন মিফেপ্রেস্টন ব্যবহার করতে পারি, RU 486। খেয়াল করবেন এই ড্রাগটা কিন্তু আমরা আরও কিছু ক্ষেত্রে ব্যবহার করি। কোথায় ব্যবহার করি? এটা হচ্ছে আমরা ব্যবহার করি আপনার ইয়াতে, ইন্ডাকশন অফ অ্যাবর্শনে, ঠিক আছে? আবার হচ্ছে এটাকে আমরা ব্যবহার করি একটোপিকের ম্যানেজমেন্টেও। অ্যান্টি গোনাডোট্রপিন, ড্যানাজল, জেস্টিনন। খেয়াল করেন গোনাডোট্রপিন হচ্ছে FSH, LH, HMG, HCG ওরা, আর অ্যান্টি গোনাডোট্রপিন হচ্ছে ড্যানাজল, জেস্টিনন, ঠিক আছে? এই দুটারই হচ্ছে একটু ব্যাটা মার্কা প্রপার্টি আছে, এগুলো ব্যবহার করতে পারি। GnRH অ্যানালগ, অ্যাগনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্টও হতে পারে, ঠিক আছে? LNG, IUS, তারপরে কম্বাইন্ড ওসিপি, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর, যেটা হচ্ছে কিনা কি বলে আইবুপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড, এগুলা। সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, খেয়াল করেন সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর যেগুলো, সেগুলো মেনোপজে ইউজ হয়। আর সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর যেগুলো, সেগুলো ইয়াং বয়সে ব্লিডিং কমাতে ইউজ হয়। LNG, IUS, পৃথিবীর গাইডের সব সমস্যা LNG, IUS ইউজ করে ফেলা যায়, ঠিক আছে? খেয়াল করছেন একদম সব সমস্যা এটাকে কিন্তু ব্যবহার করা যাচ্ছে, ঠিক আছে? ড্যানাজল হচ্ছে কি একটা অসভ্য ড্রাগ, এটা ভালো ড্রাগ, আপনাকে অ্যামিনোরিয়া করবে, ব্লিডিং কমাবে, কিন্তু এটা হচ্ছে খাওয়া অবস্থায় যদি আপনার পেটে মেয়ে বাবু আসে, মেয়ে বাবুটা হচ্ছে নুনু মুনু গজায় যাবে, মানে সে একটু ছেলে মার্কা হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে ওর অসুবিধা। এই জন্য এটা খাওয়া অবস্থায় খুব ভালো করে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। জেস্টিননের এই সাইড এফেক্টগুলো একটু কম হয়, ঠিক আছে? যেটা RU 486 মিফেপ্রেস্টন, ও কিন্তু অ্যান্টি প্রোজেস্টেরন, ঠিক আছে? অ্যান্টি প্রোজেস্টেরন। আচ্ছা, সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর যেটা, এটার নাম হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, এটা খুব ইম্পর্টেন্ট একটা ড্রাগ, ঠিক আছে? আর সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর ছিল হচ্ছে র্যালোক্সিফেন, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে কি আপনার ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, এটা হলো এটা কিন্তু হচ্ছে আমার ফাইব্রয়েডের সাইজটাকে ছোট করে, ব্লিডিংটাকেও কমায়, ঠিক আছে? আচ্ছা, GnRH অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট দুইটাই হচ্ছে ইউজ হয়। তার নামগুলো একটু দেখবো। অ্যাগনিস্ট হচ্ছে কি আমার রেলিন, গোসেরেলিন, লিউপ্রোরেলিন, এগুলা। আর হচ্ছে অ্যান্টাগনিস্ট হচ্ছে রেলিক্স, সেপ্টোরেলিক্স, গ্র্যানিরেলিক্স, এগুলা, ঠিক আছে? আচ্ছা, এছাড়া এগুলো তো হরমোনাল। আর নন হরমোনাল ড্রাগ হিসেবে ট্র্যাক্সিল ব্যবহার করতে পারে, যেটা ট্রানএক্সামিক অ্যাসিড, অ্যান্টিফিব্রোলাইটিক ড্রাগ। অ্যারোমাটেজ ইনহিবিটরও ব্যবহার করা যায়, যেটা কিনা হচ্ছে এই ফাইব্রয়েডের সাইজ অনেক সময় ছোটো করে, যেমন লেট্রোজল, অ্যানাস্ট্রোজল। খেয়াল করেন ওভুলেশন ইন্ডাকশনে আমরা লেট্রোজল ব্যবহার করি, আবার সেই একই লেট্রোজল ফাইব্রয়েডের সাইজ ছোটো করতে ব্যবহার করি। এই একই লেট্রোজল কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের প্রোফাইলেকটিক থেরাপিতেও হচ্ছে ব্যবহার করি। প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর, মেফেনামিক অ্যাসিড, এটা কিন্তু আমরা ফাইব্রয়েডেও ইউজ করি, আবার ব্যথাওয়ালা ডিসমেনোরিয়াতে, প্রাইমারি ডিসমেনোরিয়াতে ইউজ করি, ব্যথাওয়ালা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিংয়ে ইউজ করি, ব্যথাওয়ালা এন্ডোমেট্রিওসিসে ইউজ করি, ঠিক আছে? এইভাবে একটু রিলেট করে মনে রাখার চেষ্টা আমরা করব। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে চলে আসেন। আচ্ছা, আমরা একটোপিক প্রেগনেন্সিটা বলতে ভুলে গেছি, আমি এটা শেষ করে একটোপিকটা বলবো, একটু মনে করাই দিবেন। একটোপিক মোলার প্রেগনেন্সি, ওটা হচ্ছে বলার সময় স্কিপ হয়ে গেছে। আচ্ছা, এন্ডোমেট্রিওসিসের জন্য হচ্ছে কি ওষুধ? এন্ডোমেট্রিওসিস কোনো ওষুধ খেয়ে 100% ভালো হবে না। এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে যখন প্রত্যেক মাসে মাসিক হয়, মাসিকের সময় রক্তগুলো জমে, তাই তো? তো মাসিক যদি আমি বন্ধ করে রাখতে পারি, তাহলে এন্ডোমেট্রিওসিসটা একটু ছোট থাকতে পারে, অথবা হচ্ছে সিভিয়ার যে ব্যথা হয় সেই ব্যথাটা কমাইতে পারে। এই দুইটা ছাড়া কোনো কাজ নাই। এন্ডোমেট্রিওসিস যে ওষুধ দিয়ে ভালো হয়ে যাবে এরকম কিছু না, ঠিক আছে? তো ব্যথা কমাইতে আমরা কি দিতে পারি? ব্যথা কমাইতে আমরা কি দিই? প্রথমে NSAID দিই না? NSAID দেই, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর দেই, সেগুলাই হচ্ছে আমরা দিব। ডিসমেনোরিয়াতে যা যা ছিল সেগুলা, ঠিক আছে? আর অথবা হরমোনাল দিতে পারি। মনে রাখবেন এখানে কিন্তু ওসিপি বা যে হরমোনই আপনি দিবেন এটা কন্টিনিউয়াস দিতে হবে, কোনোদিন বাদ দেওয়া যাবে না। বাদ দিলে হচ্ছে আরও ওর জন্য ভালো হয়ে যাবে, এন্ডোমেট্রিওসিস গ্রো করবে। যদি কন্টিনিউয়াস দেন তাহলে ওটাকে হচ্ছে সে সাপ্রেস করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, কম্বাইন্ড ওসিপি কাজ করে সিউডো প্রেগনেন্সি মেথডে, জারাজল কাজ করে সিউডো মেনোপজ মেথডে, জিএনআরএইচ অ্যাগনিস্ট কাজ করে মেডিকেল ওফোরেক্টমি মেথডে, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন 260 নম্বর পৃষ্ঠায় ড্রাগের নামগুলা।
কম্বাইন্ড ওসিপি দিতে পারি। হ্যাঁ, প্রোজেস্টেরনের মধ্যে ওরাল ফর্মে মেড্রক্সিপ্রোজেস্টেরন, অ্যাসিটেট, নরএথিস্টেরন, ডাইজেস্টেরন, ডাইনোজেস্ট, ঠিক আছে, এগুলো দিতে পারি। ডিপো আইএম ফর্মে দিতে পারি, আইওসিডি, এলএনজি, আইওএস দিতে পারি। ডায়ানাজল, জেস্টুইনন, এরা হলো অ্যান্টি গোনাডোট্রপিন, ঠিক আছে। ডিএনআরএইচ অ্যানালগ দিতে পারি, মানে অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট দুইটাই। তাহলে দেখেন ঘুরে ফিরে একই কথাবার্তা। মনে রাখবেন এই ধরনের ড্রাগগুলো যদি আপনি এন্ডোমেট্রিওসিস সাপ্রেস করার উদ্দেশ্যে দিতে চান তাহলে আপনাকে অনেক লম্বা সময় দিতে হবে, অন্তত 6 থেকে 9 মাস। এর চেয়ে কম দিলে কাজ হবে না, অন্তত 6 মাস, ঠিক আছে। শুধু এলএনজি আইওএসটা 5 বছর। আর আদার্স মেডিকেশন আছে, দেখেন মিফেপ্রেস্টন, এটা কিন্তু ফাইব্রয়েডেও ইউজ হয়, আমরা পড়ে আসছি তাই না, এখানেও ইউজ হয়। তারপর সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, ঠিক আছে, অ্যাসোপ্রেসনিল, জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট, ইলাগোলিক্স। ইলাগোলিক্স নামটা একটু মনে রাখবেন, ইউলিপ্রিস্টাল ফাইব্রয়েডে, ইলাগোলিক্স এন্ডোমেট্রিওসিসে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে একটু মনে রাখার চেষ্টা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে গেল নেক্সট হচ্ছে অ্যাডেনোমায়োসিসে কিন্তু হরমোনে কোনো কাজ করে না, ওখানে সার্জারি করতে হয়। তারপরও চাইলে হচ্ছে আপনি একটু চেষ্টা করার জন্য প্রোজেস্টেরন বা এলএনজি আইওএস এগুলা দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর কোনো ড্রাগের কাজ নাই, ম্যালিগনেন্সি মানেই অপারেশন, এখানে তেমন কোনো ড্রাগের কাজ নাই, সিআইএন মিআইএনের নাই, ঠিক আছে। আচ্ছা, ভালভা ভ্যাজাইনা ক্যান্সারেও নাই। ওকে, এইবার আচ্ছা একটু হচ্ছে দেখেন, না লাগবে না। আচ্ছা, সিএ সার্ভিস এখানেও নাই। আচ্ছা, বায়োপসি নেওয়ার পরে যদি হচ্ছে ওখান থেকে ব্লিডিং হয় তখন স্পেরিক সালফেট মনসেল সলিউশন দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আর কেমো রেডিও এগুলো হচ্ছে গিয়ে যদিও আমার ফার্মা রিলেটেড পড়া, বাট এগুলো আসলে পেপার 3 সাথে আসে, পেপার 2তে কম আসে, তাই কেমো রেডিও পোর্শনটা হচ্ছে আমি এখন ওভাবে বলতেছি না, ও গ্রসলি হচ্ছে একটু একটু করে বলবো, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখবেন, আচ্ছা, কেমোথেরাপিতে কোরিওকার্সিনোমাতে আমরা কি দিই, আমরা মেথোট্রেক্সেট দিই, ঠিক আছে, সিঙ্গেল এজেন্ট দিলে। মেথোট্রেক্সেট দিলে হচ্ছে যখনই দিব তখনই মাথায় রাখবো আজকে মেথোট্রেক্সেট দিলে কালকে ফলিনিক অ্যাসিড, ঠিক আছে, অল্টারনেট ডেতে ফলিনিক অ্যাসিড দিতে হবে। ফলিনিক অ্যাসিড আর ফলিক অ্যাসিড একই, ফলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ফলিনিক অ্যাসিড, ঠিক আছে। এছাড়া কম্বাইন দিলে হলো ম্যাক প্রোটোকল, ইমাকো প্রোটোকল, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো হচ্ছে আমি ম্যালিগনেন্সি রিলেটেড রিভিউতে বলে দিচ্ছি, ঠিক আছে, তাই এখন আর বলতেছি না। আচ্ছা, আর এখন বলবো না। এবার আসুন চ্যাপ্টার 25, ইউরিনারি প্রবলেমস ইন গাইনোকোলজি। আচ্ছা, এখানে খেয়াল করবেন স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্সে ওষুধপত্রের তেমন কোনো রোলই নাই, ঠিক আছে। এখানে এটা অ্যানাটমিক প্রবলেম, ওখানে হচ্ছে অপারেশন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তবে ইউটিআই যদি থাকে স্ট্রেস ইয়াতে, মানে আপনার জেনুইন নাম কি এটা আর্জ ইনকন্টিনেন্স, তখন ইউটিআই চিকিৎসা হিসেবে আপনাকে ওষুধ দিতে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা পড়া, সেটা হচ্ছে 342 নাম্বার পৃষ্ঠা, ওভার অ্যাক্টিভ ব্লাডারের চিকিৎসা। ওভার অ্যাক্টিভ ব্লাডার আপনি ব্যবহার করবেন অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিমাস্কারেনিক, এগুলো অটোনমিক ফার্মার সাথে রিলেটেড পড়া, ঠিক আছে। অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিমাস্কারেনিক ড্রাগ, ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি আর্জেন্সিতে ইউজ হয়, সবগুলাই ফ্রিকোয়েন্সি আর্জেন্সিতে ইউজ হয়, শুধু নকটার্নাল অ্যানোরেসিসের জন্য অ্যান্টিমাস্কারেনিকটা আলাদা করে, ঠিক আছে। আচ্ছা, সবগুলাই ড্রাই মাউথ, ড্রাই স্কিন, কনস্টিপেশন, ব্লাড ভিশন এগুলা করে, ঠিক আছে। তাই গ্লুকোমা, মায়াস্থেনিয়া গ্র্যাভিস, আলসারেটিভ কোলাইটিস, ইউরিনারি রিটেনশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এগুলো কন্ট্রাইন্ডিকেটেড। আনকন্ট্রোলড হাইপারটেনশনে হচ্ছে বিটা 3 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টে কন্ট্রাইন্ডিকেটেড। রেনাল হেপাটিক ডিসফাংশনে অ্যাক্টিভ মাস্কারিনিক ড্রাগটা কন্ট্রাইন্ডিকেটেড। অটোনমিক ফার্মের সাথে রিলেট করে এই টেবিলটা হচ্ছে পড়ে ফেলবেন, ঠিক আছে। সাইড এফেক্টগুলো হচ্ছে বেশি দরকার, ড্রাগের নামটা দরকার, কী কী টাইপস আছে, অ্যান্টি মাস্কারিনিক কোনটা, তারপরে হচ্ছে আপনার অ্যান্টি কোলিনার্জিক কোনটা, কোনটার হচ্ছে ইফেক্টিভ কি, সিম্প্যাথেটিক কি করে, প্যারাসিম্প্যাথেটিক কি করে, আলফা রিসেপ্টর কি করে, বিটা রিসেপ্টর কি করে, এগুলা, ঠিক আছে। আর তার সাথে সাইড এফেক্ট আমি চেষ্টা করব আজকে ক্লিনিক্যাল শেষ করে যদি সময় পাই আগামীকালকে একটু বেসিকের রিভিউ শর্টকাটে করে দেওয়ার, যদি হচ্ছে আপনারা চান তো। আর যদি হচ্ছে নিজেরা পড়তে চান সেক্ষেত্রে আর করবো না, পরে কথা হবে এগুলা নিয়ে, আগে শেষ করি ক্লিনিক্যাল রিভিউটা আমি করতে যাচ্ছি। আচ্ছা, ফিস্টুলাতে হচ্ছে যদি আপনার ইনফেকশন থাকে তখন আপনি ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করবেন, আদারওয়াইজ কিছু না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আছেন ডিএসডি। ডিএসডিতে হচ্ছে কি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, এখানে হচ্ছে কি দিতে হয় মনে পড়ে, একবারে ম্যানেজমেন্ট পোর্শনটাই চলে আসি, ঠিক আছে। খেয়াল করে দেখবেন, খুবই ইম্পর্ট্যান্ট কিছু জাস্ট 1-2টা শব্দই হচ্ছে এখানে আপনার পড়লে হয়, ঠিক আছে। অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম বা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া দুইটাই সেম। এখানে হচ্ছে আমাদের এসিটিএইচের সিক্রেশন কমাতে হবে, তাই হচ্ছে আমরা এখানে কি ব্যবহার করি, আমরা এখানে হচ্ছে হাইড্রোকর্টিসন ব্যবহার করি। আর যদি হচ্ছে কি আপনার মিনারেলো কর্টিকয়েডটাও হচ্ছে গিয়ে প্রয়োজন হয় 21 হাইড্রক্সাইজ ডেফিসি, তখন হচ্ছে ফ্লুরোকর্টিসন, ঠিক আছে। অর্থাৎ যাদের হচ্ছে সল্ট লস হয়েছে তাদের জন্য, সবার জন্য কিন্তু না, ঠিক আছে। আচ্ছা,
একটু লাইটটা দেন তো, খুবই অন্ধকার লাগতেছে, কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার হচ্ছে আসেন অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়াতে হচ্ছে আপনি কি ড্রাগ ব্যবহার করবেন? অ্যামেনোরিয়াতে ড্রাগ দিয়ে আসলে কাজ হবে কখন? আপনাকে এখানে চিকিৎসা পারপাজে দিতে হয়, আর কি বলে ইনভেস্টিগেশন পারপাজে অনেক কিছু দিতে হয়, যা তাদের কিছু দরকার নেই। আচ্ছা, একটু হচ্ছে আসেন সরাসরি চলে যাই হচ্ছে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে আমার মেইন কাজই হচ্ছে ওবেসিটিকে হচ্ছে কন্ট্রোল করা, লাইফস্টাইল মডিফিকেশন করা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা মেটফর্মিন দিতে পারি। আর যদি আপনাকে পিসিওএসে যদি জিজ্ঞেস করে যে কোন ওভুলেশন ইন্ডেক্সিং ড্রাগ দিবেন, এক নম্বরই লেট্রোজল, ঠিক আছে? তার সঙ্গে হচ্ছে ওবেস থাকলে মেটফর্মিন দেই, এবং প্রয়োজনে যদি তাতে কাজ না করে তখন আমার গোনাডোট্রপিন দেওয়া লাগতে পারে। যদি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং নিয়ে প্রেজেন্ট করে তখন তো ইউবির চিকিৎসা, মানে ওসিপি বা প্রোজেস্টেরন এগুলা। যদি হার্সুটিজম নিয়ে প্রেজেন্ট করে তাহলে হার্সুটিজমের চিকিৎসা, ঠিক আছে? আচ্ছা, তো গেল মোটামুটি। এরপরে হচ্ছে আসেন চ্যাপ্টার 30 কন্ট্রাসেপশন। গতকালকে হচ্ছে রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, পরশুদিন, তাই না? আচ্ছা, সো ইনশাল্লাহ আপনাদের করা হয়েছে, আশা করি কষ্ট হবে না। তারপরে গ্রসলি একটু করে বলে দিচ্ছি, ঠিক আছে? ইন্ট্রাইউটেরাইন কপার ডিভাইস, হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে কাজ করে? এটা হচ্ছে কি আমার নন স্পেসিফিক ইনফ্লামেটরি রিয়াকশন করে, বায়োকেমিক্যাল চেঞ্জেস করে এন্ডোমেট্রিয়ামে, ঠিক আছে? তার সঙ্গে হলো সার্ভাইকাল ক্যানাল, ফ্যালোপিয়ান টিউব, এগুলোর মধ্যেও হচ্ছে চেঞ্জটাকে একদম ছড়ায় দেয়। ফার্টিলাইজেশন প্রিভেন্ট করে, হ্যাঁ, ইমপ্লান্টেশন প্রিভেন্ট করে, কিন্তু ওভুলেশন কিন্তু প্রিভেন্ট করে না, ঠিক আছে? আচ্ছা, তো কন্ট্রাসেপটিভ ডিভাইস হচ্ছে আমাদের ব্যবহার সবচেয়ে বেশি করে কপারটি 380A, যেটা কিনা হচ্ছে 380 মিলিমিটার স্কোয়ার কপার থাকে লম্বায়, এবং পাশে লম্বায় হচ্ছে 314, পাশে হচ্ছে 33, ঠিক আছে? 10 বছর পর্যন্ত কাজ করে। আচ্ছা, মাল্টিলোড কপার 375, যেটা এটা হলো 375 মিলিমিটার স্কোয়ার কপার, কাজ করে 5 বছর পর পর চেঞ্জ করতে হয়। এলএনজি আইওএসে হচ্ছে লিভোনর্জেস্ট্রেল আসে, এটা 5 বছর পর পর চেঞ্জ করতে হয়। স্কাইলা হচ্ছে আরও শর্ট ফর্ম, এটাতেও লিভোনর্জেস্ট্রেল, কিন্তু অল্প পরিমাণে আসে, 3 বছর পর পর চেঞ্জ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এগুলো সবই হলো হরমোনাল, কপারটা কিন্তু হরমোনাল না। এলএনজি আইওএস, স্কাইলা, এই দুটো হচ্ছে হরমোনাল, ঠিক আছে? তারপরে কপার ডিভাইস এক্সট্রা আরেকটা কাজ করে, সে হচ্ছে কপারের কারণে ব্লাস্টোসিস্টের প্রতি একটু অ্যান্টি ফার্টিলিটি ইফেক্ট রাখে, ওকে হচ্ছে একদম ইমপ্লান্ট হতে দেয় না। আর এলএনজি আইওএস যেহেতু প্রোজেস্টেরন থাকে, সে সার্ভিক্সের মিউকাসকে ঠিক করে, এইভাবে হচ্ছে আরেক দফা সে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো বিষয়। তো কন্ট্রা ইন্ডিকেশন আছে ব্যবহার করার, যে যদি প্রেগনেন্সি সাসপেক্ট করি তাহলে সেক্ষেত্রে আমি ইউজ করবো না। যদি ভিতরে কোনো ব্লিডিং থাকে, ম্যালিগনেন্সিস থাকে, ইনফেকশন থাকে, সেক্ষেত্রে ইউট্রাসের ভিতরে আমি ভুলেও কিছু ঢুকাবো না। যদি ইউট্রাসের ক্যাভিটি হচ্ছে তেতরা বেতরা থাকে তাহলে ঢুকাবো না। সিভিয়ার ডিসমেনোরিয়া, ইউট্রাস অলরেডি বিরক্ত, তার ক্ষেত্রে ঢুকাবো না। যদি হচ্ছে গিয়ে এন্ডোমেট্রাইটিস, মানে মোট কথা যে কোনো ইনফেকশনের একটা হিস্ট্রি থাকে রিসেন্টলি 3 মাসের মধ্যে, তাহলে অবশ্যই হচ্ছে আমি দিব না, ঠিক আছে? আচ্ছা, যে কোনো ইনফেকশন, সেটা এন্ডোমেট্রাইটিস হোক, পিআইডি হোক, এসটিডি হোক, এনিথিং, ঠিক আছে? মোলার প্রেগনেন্সি, এগুলো হলে আমি দিব না। ইমিউন সাপ্রেশন কেসে আমি দিব না। তাহলে এইচআইভি থাকলে দেওয়া যাবে? যাবে না, ঠিক আছে? কার্ডিয়াক যদি ডিজিজ থাকে কারো, তার ক্ষেত্রে দেওয়া যাবে না, বিকজ তাদের হচ্ছে গিয়ে কন্ডিশন ভালো থাকে না, ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে, ইনফেকশন হতে পারে, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা দিব না। তারপর যার হচ্ছে উইলসন্স ডিজিজ আছে, কপারে অ্যালার্জি আছে, তার ক্ষেত্রে কপারটি দেওয়া যাবে না। আর যার হচ্ছে গিয়ে আপনার হরমোন সিক্রেটিং বডিতে কোনো টিউমার আছে, যে ওভারিয়ান টিউমার বা হচ্ছে হেপাটিক টিউমার, ব্রেস্ট টিউমার, যে কোনো টিউমার, ঠিক আছে, যেটা হরমোন সিক্রেটিং, হরমোন ডিপেন্ডেন্ট, হরমোন দিলে হচ্ছে ওটা ফিট করে করে আরো বড় হবে, এই ধরনের কেসে এলএনজি আইওএস দিব না। ইন্টারভেল পোস্ট অ্যাবর্টাল, আচ্ছা, ইন্টারভেল আইউডি হচ্ছে কি যখন আপনি কি বলে ইন্টার কনসেপশনাল পিরিয়ডে দেন, ঠিক আছে? মানে বাচ্চা ডেলিভারি বা অ্যাবর্শন হয়ে যাওয়ার 6 সপ্তাহ পরে দিচ্ছেন, ঠিক আছে? মাসিক শেষ হওয়ার 2-3 দিনের মধ্যে সেটাকে দিতে হয়। মাসিকের সময়ও দেওয়া যায়, সুবিধা হচ্ছে অস্টা ওপেন থাকে, আরামসে ঢুকানো যায়, বাট হচ্ছে গিয়ে অনেক সময় মানে ব্লিডিং বেশি হয়, ইনফেকশন হওয়ার চান্স থাকে, তাই আমরা ওটা দেই না। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়াতে থাকলে যে কোনো মুহূর্তে দিয়ে দেওয়া যাবে, প্রবলেম নাই। অ্যাবর্শনের পর সাথে সাথে দিয়ে দেওয়া যায়। প্লাসেন্টা বের হওয়ার পরে ডেলিভারি 10 মিনিটের মধ্যেই দেওয়া যায়। 10 মিনিটের মধ্যে না দিতে পারলে 48 আওয়ার্সের মধ্যে দেওয়া যায়। 48 আওয়ার্সে না দিতে পারলে তাহলে এখন না দিয়ে আমি একবারে প্রিপিরাম শেষে 6 উইকস পরে দিব। সিজারের সময় প্লাসেন্টা বের করে ভিতরে দিয়ে দেওয়া যায়। এইগুলা হচ্ছে খুবই আরামদায়ক কন্ট্রাসেপটিভ, ভিতরে ঢুকায় রাখলাম, সেফ, প্রত্যেকদিন খাওয়া লাগে না, দেখা লাগে না, চেক করা লাগে না, ভেজাল নাই, কিছু নাই। 5 বছর 4 বছর পর সে আসবে, দেখবে এরকম, যখন ইচ্ছা খুলে ফেলবে, বাবু হবে, ঠিক আছে? তবে অসুবিধা হচ্ছে এক্সপালশন রেট হচ্ছে হাই, আর বুড়া মহিলা মেনোপজে চলে গেলে এটাকে খুলে দেওয়া উচিত, নাহলে অ্যাট্রফি হয়ে গেলে ইউটেরাস, এটা হচ্ছে পারফোরেশন হয়ে পেটের ভিতরে ঢুকে যেতে পারে, ঠিক আছে? এই হলো ব্যাপার। আচ্ছা,
এবং এটা দেওয়ার পরে পেশেন্টের হচ্ছে একটু কিন্তু ব্যথা হতে পারে, অনেক সময় হচ্ছে গিয়ে ঢুকানোর সময় সার্ভিক্সের দুই পাশে গ্যাংলিয়া ফ্র্যাঙ্কেন হাসার থাকে, সেটা গুতা খেয়ে সেখানে হচ্ছে সিনকোপাল অ্যাটাকে চলে যেতে পারে। পারফোরেশনও কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে, খুবই রেয়ার যদিও। এবং যখন হচ্ছে এটা পড়ার পর অনেকের অনেক বেশি পেইন হয়, অনেক ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে এটা যখন মানে খুলে ফেলতে হয় অনেক সময়, ঠিক আছে। এবং এটা কপার টি যেটা সেটার মধ্যে কম হলেও নন কপার ডিভাইসে সুতা বেয়ে উঠে অ্যাক্টিনোমাইসিস ইনফেকশন হতে পারে, যেখানে সালফার গ্র্যানিউলস পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটা হলো এক্সরেতে বোঝা যায়। সো যদি ইনকেস খুঁজে টুজে না পাই, সুতা মোটা ছিঁড়ে যায়, তাহলে এক্সরে করলে আমি দেখতে পাবো পেটের ভিতরে এটা আসলে কোথায় আছে। যদি বের করতে পারি বের করবো, না করতে পারলে ভিতরে ডিএনসি করে খুঁচে বের করা যায়। তাও না পারলে আরও ভালো করে দেখতে চাইলে হিস্ট্রোস্কোপি করে ভিতর থেকে দেখে বের করে আনা যায়। আর যদি পেট ফুটা করে পেটে চলে যায়, তাহলে ল্যাপারোস্কোপি করে বের করতে হয়। ইউটেরাইন ফুটাটা ইনজুরিটা আবার সুন্দর করে রিপেয়ার করে দিতে হয়। এবং হচ্ছে এই কপারটি বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস হচ্ছে ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি প্রিভেন্ট করে, একটুপিক কিন্তু প্রিভেন্ট করে না। তাই এটা থাকা অবস্থায় একটুপিক প্রেগনেন্সি হইতেই পারে, বিকজ সে তো ফ্যালোপিয়ান টিউবে তেমন কোনো কাজ আসলে নাই, ঠিক আছে। যদি কারো এটা পড়া অবস্থায় অনেক বেশি ব্লিডিং হয়, অনেক বেশি ব্যথা হয়, অনেক বেশি ইনফেকশন মনে হয়, পারফোরেশন হয়ে গেছে, ছাত্রা ব্যথা হয়ে গেছে, বা বাবু যাচ্ছে, অথবা হচ্ছে মাসিক বন্ধ হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে, তাহলে হচ্ছে কি আপনি এটা খুলে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে মোটামুটি গেল। আচ্ছা, এগুলোকে বলে লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ, বিকজ এগুলো হচ্ছে অনেক লম্বা সময় ইউজ করা যায়, লম্বা সময় কাজ করে, এবং রিভার্সিবল, যখন ইচ্ছা তখনই আমি খুলে ফেললে আবার আগের মতো হয়ে যাব, এই, ঠিক আছে। আচ্ছা, এবং এটা লং কন্ট্রাসেপটিভ বেনিফিটও আছে, যেমন অ্যাডহেশন ছুটানোর পরে মাঝখানে এটা দিয়ে রাখি যেন আবার রিঅ্যাডহেশন না হয়। তারপরে হচ্ছে এলএনজি আইওএস তো মোটামুটি গাইনির সব ডিজিজেই হচ্ছে ব্যবহার করা হয়, ইভেন এন্ডোমেট্রিয়াল ক্যান্সারেও ব্যবহার করা যায়, ঠিক আছে। সো তার মানে অনেক নন কন্ট্রাসেপটিভ অনেকগুলা বেনিফিট কিন্তু তার আছে, ঠিক আছে। আচ্ছা, সামারি অফ আইওডি জায়গাটা একটু নিজেরা পড়ে নেবেন, কি পয়েন্টসগুলো নিজেরা পড়বেন, প্রত্যেকটা চ্যাপ্টার পড়া শুরুই করবেন কি পয়েন্টস দিয়ে। এরপর আসেন স্টেরয়েডাল কন্ট্রাসেপটিভ, কম্বাইন্ড ওসিপি, ঠিক আছে। কম্বাইন্ড ওসিপি মানে ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, ঠিক আছে। প্রোজেস্টেরন হিসেবে আমরা লিভোনর্জেস্ট্রেল, নরথিস্টেরন, ডেজোজেস্ট্রেল এগুলো ব্যবহার করি। আর চেষ্টা করা হয় লিপিড ফ্রেন্ডলি থার্ড জেনারেশনগুলো, ডেজোজেস্ট্রেল, জেস্টিডন, নরজেস্টিমেট, ঠিক আছে, ডিজিএন বা ডিএনজি। আর হচ্ছে ফোর্থ জেনারেশন হচ্ছে ড্রসপাইরেনন, ওটা হচ্ছে স্পাইরোল্যাকটোনের অ্যানালগ, ঠিক আছে। ওটার যেহেতু স্পাইরোল্যাকটোনের অ্যানালগ, তাই অ্যান্টি মিনারেলোকর্টিকয়েড অ্যাক্টিভিটি আছে স্পাইরোল্যাকটোনের মতো। সেও হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং, অর্থাৎ হাইপার ক্যালেমিয়া করে। তাই যার হচ্ছে বডিতে হাইপার ক্যালেমিয়া আছে বা রেনাল ডিসফাংশন, হেপাটিক ডিসফাংশন আছে, তার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। ওসিপি যখন খাই কি হয়, মেইনলি হচ্ছে ওভুলেশন ইনহিবিট করে, ঠিক আছে। ওভুলেশন ইনহিবিট করে কিভাবে, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান এক্সিসকে হচ্ছে সে সাপ্রেস করে, ইস্ট্রোজেন জিএনএসকে সাপ্রেস করে, তাতে হচ্ছে এফএসএইচ এলএইচ সাপ্রেস হয়। এফএসএইচ সাপ্রেস মানে কোনো ফলিকল গ্রো হচ্ছে না, এলএইচ সাপ্রেস মানে হচ্ছে কোনো এলএইচ চার্জ হচ্ছে না, তার মানে নো ওভুলেশন। তাহলে এটা কি নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আরও যেটা করে, সে স্ট্যাটিক এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লাসিয়া করে, মানে এন্ডোমেট্রিয়াল টিস্যুটাকে হচ্ছে গিয়ে সে একদম ভালো করে গ্রো করতে দেয় না, এন্ডোমেট্রিয়াল একটা হাইপোপ্লাস্টিক করে দেয়। সার্ভিক্সের মিউকাসকে প্রোজেস্টেরন থাকার কারণে ঠিক করে, তাতে করে স্পার্ম পেনিট্রেশন হয় না। এবং হচ্ছে গিয়ে প্রোজেস্টেরন সব কিছুকে ঢিলঢিলা বানায় দেয়, লুতলুতা বানায় দেয়, তাই ইউট্রাস টিউবকেও হচ্ছে সে একটু লুতলুতা করে দেয়। সো ট্রানজিশন টাইমটা হচ্ছে কমায় দেয়, ঠিক আছে, ঠিকঠাক মতো কিছু মুভ করতে পারে না। ইস্ট্রোজেন হচ্ছে গিয়ে আবার যাই হোক, অনেক সময় হচ্ছে ব্রেক থ্রু ব্লিডিং হতে পারে ইস্ট্রোজেনের কারণে, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি গেল। তার প্রোজেস্টেরন কেন সাথে দিচ্ছি, ইস্ট্রোজেন দিচ্ছি, প্রোজেস্টেরন সাথে দিচ্ছি যে ইস্ট্রোজেন দুষ্টুমিগুলোকে কমানোর জন্য, কাউন্টার অ্যাটাক অথবা হচ্ছে আনঅপোজ ইস্ট্রোজেনের দুষ্টুমিটাকে বন্ধ রাখার জন্য। জিজ্ঞেস করে যে নিউলি ম্যারিড কাপলের জন্য বেস্ট কন্ট্রাসেপটিভ কোনটা, নিউলি ম্যারিড কাপলের জন্য বেস্ট কন্ট্রাসেপটিভ কিন্তু ওসিপি, ঠিক আছে, বিকজ ব্যারিয়ার ইউজ করলে তাদের হচ্ছে আনন্দ কম হতে পারে, ঠিক আছে। ওসিপি বেস্ট, যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তো কন্ট্রাইন্ডিকেশন থাকলে কিন্তু দেওয়া যাবে না, বয়স যতই কম হোক না কেন, ঠিক আছে। আমরা হচ্ছে এটা কীভাবে দিই, 21 দিন দিই, 7 দিন বন্ধ, ওই 7 দিনে হচ্ছে মনে রাখার সুবিধার্থে আয়রন পিল দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এবং অবশ্যই হচ্ছে এই ওসিপি দিয়ে দিনের পর দিন বছরের পর বছর খাইলে হবে না, এটাকে অবশ্যই ফলো আপ করতে হবে, ঠিক আছে। এবং মনে রাখবেন, পেশেন্ট হচ্ছে গিয়ে সিলেক্ট করার আগে হিস্ট্রি নেওয়া খুব ইম্পর্টেন্ট। তার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে যে মাইগ্রেন আছে, হেডেক আছে, তাহলে কিন্তু দিব না। পেলভিক এক্সামিনেশন করতে হবে, প্রেগনেন্সি অবশ্যই এক্সক্লুড করতে নিতে হবে, পেশেন্ট যতই বলুক না আমি প্রেগনেন্ট না, তারপর ওটাকে ইভালুয়েট করে নিতে হবে। এবং যেহেতু হচ্ছে আপনার কাছে আসলেই ওসিপি খাওয়া অবস্থায় কিন্তু অনেকের লিউকোরিয়া হয়, তাই না। ওসিপি খাওয়া অবস্থায় অনেকের হচ্ছে আপনার সার্ভাইকাল একটপি হয়, অর্থাৎ হচ্ছে সার্ভিক্সটা হচ্ছে লাল লাল টুপটুপু হয়ে থাকে। তাই আগে অনেক সময় সিআইএন বলে ভুল হয়, তাই প্যাপসমিয়ারটা আগে করে নিতে পারলে খুবই ভালো হয়, ঠিক আছে।
ওসিপি খাওয়া অবস্থায় অনেক সময় বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ওই সময় কিন্তু ওসিপি ফেলিওর হয়। তাই হচ্ছে ওই সময় মাথায় রাখবেন ওসিপি ডাবল ডোজে খেতে হতে পারে। ওসিপি খাইলে ভুলে গেলে কিন্তু আবার কিছু সিস্টেম আছে, এগুলো পাল্টানো তো লাগবে না, ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ড্রাগের সঙ্গে ইন্টারাকশন হয়, যেমন অ্যাসপিরিন, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ, লেমোট্রিজিন, এগুলা খুবই ইম্পর্টেন্ট। যদি হচ্ছে কি আপনি ওসিপি খান তার সাথে অ্যাসপিরিন খান, দেখবেন অ্যাসপিরিনের কাজ কমে গেছে, অ্যাসপিরিন ঠিকমতো কাজ করতে পারতেছে না। যদি আপনি ওসিপি খান, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট খান, ওসিপি অনেক সময় ভেতাল্লা হয়ে যাবে, মানে হচ্ছে কাজ করবে না, মানে ওসিপি কাজ করবে না তা না, অ্যান্টিকোয়াগুলেশনে কাজ হবে না। ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগেও ঝামেলা হতে পারে, ল্যামোট্রিজিন অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, এটাতে প্রবলেম হতে পারে, ঠিক আছে? আবার হচ্ছে ওসিপি খাওয়া অবস্থায় আপনি বিটা ব্লকার খাচ্ছেন, কর্টিকোস্টেরয়েড খাচ্ছেন, ডায়াজেপাম, অ্যামাইনোফাইলিন, এগুলো আবার বেশি বেশি কাজ করা শুরু করতে পারে। তো কোনটা কম কাজ করে কোনটা বেশি কাজ করে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন ওসিপি হচ্ছে আমরা কাদেরকে দিতেই পারবো, আরামসে দিতে পারবো। বয়স যদি মেনার্কি থেকে 40 বছর পর্যন্ত আরামসে দেওয়া যাবে, অ্যাবর্শনের পর দেওয়া যাবে। যার অ্যানিমিয়া আছে তাকে দিব, বিকজ অ্যানিমিয়া থাকলে, ওভুলেশন বন্ধ থাকলে, ঠিকমতো হচ্ছে মাসিকের রক্ত কম টম গেলে তার অ্যানিমিয়া ইমপ্রুভ করবে। ইমিউন সাপ্রেস কেসে খুব ভালো মতো দেওয়া যাবে। তারপরে যদি হচ্ছে মোলার প্রেগনেন্সি হয়, যেখানে মোলার প্রেগনেন্সি পরে ইসিজি লেভেল নর্মাল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি এটাকে দিতে পারবো। একটোপিক প্রেগনেন্সি হিস্ট্রি থাকলে দেওয়া যাবে, কোনো প্রবলেম নেই। যার হচ্ছে এন্ডোমেট্রিয়াসিস, ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস আছে, তার ক্ষেত্রে লাফাই দিব, ডিসমেনোরিয়াস লাফাই দিব, এউবিএস লাফাই দিব, পিআইডিতে লাফাই দিব, ঠিক আছে? এগুলোতে খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, ব্রেস্টের ক্ষেত্রে মনে রাখবেন ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকলে ওসিপি দেওয়া যাবে না, কিন্তু বিনাইন ব্রেস্ট ডিজিজ যেমন ফাইব্রোডেনোমা, ফাইব্রোসিস্টিক ডিজিজ, এগুলো থাকলে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যার বয়স 40-এর বেশি, যে হচ্ছে স্মোক করে, যার হচ্ছে হিস্ট্রিতে জন্ডিসের হিস্ট্রি আছে, অর্থাৎ লিভারের একটু প্রবলেমের হিস্ট্রি আছে, কিংবা ডায়াবেটিস আছে, মানে ইমিউন সাপ্রেসিস্টেড, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু এগুলো দিব না। সার্ভিক্সে ক্যান্সার আছে, সিআইএন আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব না দিতে, ঠিক আছে? বুদ্ধি করে দিতে হবে। আচ্ছা, যদি হচ্ছে কারো বডিতে হাইপারলিপিডিমিয়া থাকে, তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং টাইমটা, ঠিক আছে, ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে, সেসব ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই ভালো। তারপরেও খুবই একান্ত প্রয়োজন হলে দিতে হবে। আর একেবারে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন যে দিবই না, মানে দিব না, সিভিয়ার হার্টের খুবই প্রবলেম, সিভিয়ার হাইপারটেনশন, স্ট্রোক, থ্রম্বোএম্বোলিজমের চান্স আছে, দিব না। হার্টের ডিজিজ আছে, ভালভুলার হার্ট ডিজিজ, কেমিক হার্ট ডিজিজ, তারপরে হচ্ছে ডায়াবেটিস সঙ্গে ভাস্কুলার কমপ্লিকেশন, মাইগ্রেন উইথ ফোকাল নিউরোলজিক্যাল সিমটম, মাইগ্রেন যে মাঝে মাঝে চোখে দেখে না, কানে শুনে না, দিব না। লিভারের যে কোনো ডিজিজে দিব না, ক্যান্সার হোক বা নর্মাল লিভার ডিজিজ হোক। প্রেগনেন্সিতে অবশ্যই দিব না। ব্রেস্ট ফিডিংয়ে হচ্ছে প্রথম 6 সপ্তাহ অবশ্যই দিব না। অনেক লম্বা সময় ওটি হচ্ছে বা অনেক লম্বা সময় ধরে সে বিছানায় পড়ে আছে, সেক্ষেত্রে দিব না, বিকজ থ্রম্বোএম্বোলিজমের চান্সেস বাড়ে। এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট বডিতে কোনো ক্যান্সার যদি থাকে, সেটা হলো ওভারিয়ান ক্যান্সার হতে পারে, কিংবা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, কিংবা হচ্ছে এই যে ঘুম থেকে উঠে গেলেন কেন? আরে তাড়াতাড়ি ঘুমটা শেষ, একটু ঘুমাতে হবে না মাম্মা? আর একটু ঘুমাতে হবে। আচ্ছা, তো যদি হচ্ছে গিয়ে ব্রেস্ট ক্যান্সার হোক, এস্ট্রোজেন, তারপরে হচ্ছে গিয়ে ওভারিয়ান ক্যান্সার হোক, কিংবা অন্য কোনো ক্যান্সার যেটা কিনা এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে অবশ্যই দেওয়া যাবে না, ঠিক আছে? নো ইজি মাম্মা। আচ্ছা, তারপরে হচ্ছে আসো আমরা বাইরে যাই, ছাদে ঘুরে আসো, ছাদে ঘুরে আসো, বেরো করে আসি মাম্মা। দরজাটা খুলুন, তাহলে যাবে। এই যে কি ও মামা, কি হয়েছে ওর আজকে? আসে না। এলএনজি আইওএস 5 বছর, 7 বছর না, 7 বছর পর্যন্ত দেয়া যায়, থাকতে পারে, কিন্তু আমরা 5 বছরই দিব, 5 বছরের বেশি দিব না। ওই যে বলে না বাসি তরকারি 3 দিন পরও খাওয়া যায়, তাও তো আমরা প্রথম দিনই খেয়ে ফেলতে চাই, ওরকম আর কি। মাম্মা ক্লাসটা শেষ করে ফেলি। আচ্ছা, তারপর অ্যাডিশনাল কন্ট্রাসেপশন আছে, খুব ইম্পর্টেন্ট। ধরেন হচ্ছে কি আপনি যেতে হবে না, থাকো, আস্তে আস্তে মন ভালো হবে, মাথা ঘুম থেকে আসছে তো। ওসিপি খাওয়া অবস্থায় যদি আপনি অ্যান্টিবায়োটিক খান, কোন অ্যান্টিবায়োটিক? অ্যাম্পিসিলিন,
সিপ্রোফ্লক্সাসিন, টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু ওই সময় আপনার ওই সাময়িকভাবে যে কদিন আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন তখন আপনাকে ব্যারিয়ার ইউজ করতে হবে, বিকজ ওরা হচ্ছে ইথিনিল এস্ট্রাডিওল ইস্ট্রোজেনের হচ্ছে অ্যাবজর্পশনটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে। যদি আপনি কোনো এনজাইম ইনডিউসার ড্রাগ ব্যবহার করেন, যেমন বারবিটুরেট অথবা হচ্ছে যে কোনো অ্যান্টি এপিলেপটিক ড্রাগ, হ্যাঁ, তার মধ্যে সোডিয়াম ভ্যালপোরেট, ক্লোনাজিপাম বাদ দিয়ে রিফাম্পিসিন, কিটোকোনাজোল, গ্লাইসিওফালভিন, প্রোটিয়াস ইনহিবিটর যেমন হচ্ছে রিটোনাভির, যেটা কিনা আপনার এইচআইভি অ্যান্টি এইচআইভি ড্রাগ, নেভিরাপিন এটাও অ্যান্টি এইচআইভি ড্রাগ, ঠিক আছে। এগুলো খাওয়া অবস্থায় হচ্ছে মাথায় রাখবেন হাই ডোজ ইস্ট্রোজেনওয়ালা ওসিপি খেতে হবে। ওসিপি কিছু কিছু আছে লো ডোজ, কিছু কিছু হাই ডোজ, যেটা হাই ডোজ সেগুলো খেতে হবে। কেন না হলে কিন্তু হচ্ছে ওরা ফেল করবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট তাহলে এই জায়গাটা। তাহলে দেখেন অ্যান্টি এপিলেপটিকের মধ্যে সোডিয়াম ভ্যালপোরেট, ক্লোনাজিপাম বাদ দিয়ে অন্যগুলা, তাহলে কি লেভিটিরাসেটাম, তারপর লেমোট্রিজিন, ফেনাইটয়েন, এগুলা, ঠিক আছে। আচ্ছা, যদি ওসিপি খাওয়া অবস্থায় অনেক বেশি মাথা ব্যথা, চোখে ব্যথা, কথা বলতে সমস্যা, চেস্ট পেন, ব্লাবলা, তারপরে পায়ে ব্যথা, ওয়েট বেশি হয়ে যাওয়া, এই ধরনের কিছু হয়, তাহলে আমরা ওসিপি বন্ধ করে দিব। যে কোনো একটা মেজর সার্জারি হওয়ার 6 সপ্তাহ আগে ওসিপি বন্ধ করতে হবে। যেমন মেজর সার্জারি বলতে ধরেন কারো হচ্ছে মেডিকেল হিস্টেক্টমি হবে, বা অনেক পায়ের একটা অর্থোপেডিক্সের কোনো অপারেশন হবে যেটা অনেক লম্বা সময় ধরে হতে হবে, এই ধরনের মেজর সার্জারির আগে ওসিপিটাকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওসিপি কতদিন ইউজ করতে পারবে? 3 থেকে 5 বছর, এর বেশি না দেওয়াই ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আসেন জেনারেল মেটাবলিক ইফেক্ট অফ ওসিপি। এগুলো হচ্ছে মনে রাখবেন এন্ডোক্রাইন ফার্মার সাথে খুব ইজিলি সুন্দর করে পড়ে ফেলা যায়। ইস্ট্রোজেন হচ্ছে প্রোজেস্টেরনের ফাংশনের সঙ্গে রিলেট করে, এগুলো তো কঠিন কিছু না, ঠিক আছে। ইস্ট্রোজেনের ফাংশন, ইস্ট্রোজেন হচ্ছে যা যা মেটাবলিক ইফেক্ট করে, ওসিপির ইস্ট্রোজেন তো ঠিক একই মেটাবলিক ইফেক্টই করবে, তাই না? সেইভাবে চিন্তা করে নিলেই হয়। আচ্ছা, এক তো কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে। নন কন্ট্রাসেপটিভ বেনিফিটের মধ্যে কি আছে? সাইকেলটাকে রেগুলার করে, ডিসমেনোরিয়া কমায়, মেনোরেজিয়া কমায়, পিএমএস কমায়, ওভুলেশন পেইনটাকে কমায়, অ্যানিমিয়াটাকে হচ্ছে ইমপ্রুভ করে, পিআইডিতে হচ্ছে সার্ভিক্সের মিউকাস ঠিক করে পিআইডি প্রিভেন্ট করে, একটোপিক প্রেগনেন্সি প্রিভেন্ট করে, এন্ডোমেট্রিওসিস প্রিভেন্ট করে, ফাইব্রোডিট্রাস, হার্সুটিজম, ওভারিয়ান সিস্ট, বিনাইন ব্রেস্ট ডিজিজ, অস্টিওপেনিয়া, অস্টিওপোরোসিস, তারপরে হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার অফ থাইরয়েড, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এগুলো সবই হচ্ছে প্রিভেন্ট ঝামেলা ইমপ্রুভ করে। অপশন দেখলেই পারবেন। যেটা হচ্ছে আলাদা করে মনে রাখবেন কোন কোন ম্যালিগনেন্সিকে প্রিভেন্ট করে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারকে প্রিভেন্ট করে, এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার আর কোলোরেক্টাল ক্যান্সার, এই তিনটাকে প্রিভেন্ট করে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, এপিথেলিয়াল ওভারিয়ান ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সারকে প্রিভেন্ট করে, ওদিকে আবার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়ায়, ঠিক আছে। আর সিএ সার্ভিক্স, ভালভা, ভাজিনার সাথে ওর কোনো সম্পর্ক নাই, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে আসেন ওসিপিতে কি প্রবলেম হয়? কিছু প্রবলেম ইস্ট্রোজেনের জন্য, কিছু প্রবলেম প্রোজেস্টেরনের জন্য। নশিয়া, ভমিটিং, হেডেক, এগুলো ইস্ট্রোজেনের জন্য। লেগ ক্র্যাম্পিং প্রোজেস্টেরনের জন্য, ঠিক আছে। মাস্টালজিয়া, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটার জন্যই। ওয়েট গেইন হচ্ছে মেইনলি প্রোজেস্টেরনের জন্য। তারপরে হচ্ছে ক্লোজমা, প্রেগনেন্সি মাস্কের মতো যেটা মুখে একটা কালকালচে ছোপ হয়, সেটা হলো এস্ট্রোজেনের জন্য। মুখে গোটাগাটি হয়, একনি হয়, প্রোজেস্টেরনের জন্য, ঠিক আছে। হেলথ বেনিফিট কি? এটা হলো ভালোভাবে ইফেক্টিভ, ফেলিওর রেট অনেক কম, সুন্দরভাবে কন্ট্রোল হয়, টলারেশন খুবই ভালো, এবং হচ্ছে কি অনেকগুলো হচ্ছে নন কন্ট্রাসেপটিভ বেনিফিট আছে। কিন্তু অসুবিধা হচ্ছে প্রত্যেকদিন একই টাইমে খাওয়া, এগুলো মনে রাখা খুবই ভেজাল, ঠিক আছে। খাওয়া অবস্থায় মাঝে মাঝে পুটুস পাটুস ব্লিডিং হতে পারে, এটাকে বলে ব্রেক থ্রু ব্লিডিং। সেটা কেন হতে পারে? ধরেন আপনার বমি হয়েছে, ডায়রিয়া হয়েছে, কোনো কারণে হজম হয় নাই, ঠিক আছে, এগুলোতে হতে পারে। তখন হচ্ছে অথবা ড্রাগের হচ্ছে ডোজটা অ্যাডজাস্ট হচ্ছে না, তখন একটু বেশি ইস্ট্রোজেনওয়ালা ড্রাগ আপনাকে খেতে হবে। আর এছাড়া কিন্তু আপনি ভাবলেন ব্রেক থ্রু ব্লিডিং, কিন্তু আসলে হয়ে আসছে সার্ভিক্সে কোনো প্রবলেম, সেটাও কিন্তু হতে পারে, সেটা হচ্ছে আপনাকে এক্সক্লুড করতে হবে। হাইপোমেনোরিয়া হয় প্রোজেস্টেরনের জন্য, মেনোরেজিয়া হয় হচ্ছে মেনোরেজিয়াটা হচ্ছে ইস্ট্রোজেন হচ্ছে হেল্প করে, ঠিক আছে। তারপরে হচ্ছে গেছে যাই হোক, লিবিডো, ডিক্রিজ লিবিডো হয় কেন? প্রোজেস্টেরনের কারণে ডিক্রিজ লিবিডো হয়। লিউকোরিয়া কেন হয়? ইস্ট্রোজেনের কারণে হয়। তারপরে ক্যান্ডিডা ইনফেকশন বেশি হয় কেন? ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুইটার কারণেই। মেজর প্রবলেম কি? এগুলো হচ্ছে মাইনর ছিল, কোনটা ইস্ট্রোজেন কোনটা প্রোজেস্টেরন একটু খেয়াল রাখতে হবে। মেজরের মধ্যে হচ্ছে ডিপ্রেশন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, লো ডোজ ওসিপি ডিপ্রেশন করে, আবার হাই ডোজ ওসিপি যদি আপনি দেন সেটা কিন্তু ডিপ্রেশন করবে, সেটা একটু কমাবে। কেন? বিকজ ইস্ট্রোজেন কিন্তু হচ্ছে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলোকে কমায়। লো ডোজে হচ্ছে ঝামেলা। হাইপার টেনশন, যদি হচ্ছে আপনার ইস্ট্রোজেন কন্টেনিং যেটা খাচ্ছেন, ইস্ট্রোজেন কিন্তু হাইপারটেনশনকে অ্যাগ্রাভেট করে, ভাস্কুলার ডিজিজকে অ্যাগ্রাভেট করে। সেই জন্য কিন্তু খেয়াল রাখতে হবে, যারা হচ্ছে রিসেন্ট এমআই হয়েছে, বড়সড় একটা কার্ডিয়াক ইভেন্ট হয়েছে, তার ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করা যাবে না। থ্রম্বোএম্বোলিজমের হিস্ট্রি থাকলে ব্যবহার করা যাবে না। খেয়াল করে দেখেন, করোনা, কোভিড কিন্তু আপনার ভাস্কুলোপ্যাথি করে,
কোভিড হচ্ছে গিয়ে হাইপার কোয়াগুলেবিলিটি করে। এটা কোভিডের চলাকালীন অবস্থায় বা কোভিডের পরবর্তী সময় বেটার ওসিপিটাকে কিছুদিনের জন্য হলেও একটু অ্যাভয়েড করা, ঠিক আছে। এবং মনে রাখবেন কোভিড অবস্থায় যদি কেউ প্রেগনেন্ট হয়, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়, তাই না, হাইপার কোয়াগুলেবিলিটি হয়, তো হচ্ছে প্লাসেন্টাকে ভালো করে সাপ্লাই করার জন্য, হাইপার কোয়াগুলেবিলিটি প্রিভেন্ট করার জন্য, মা এবং বাচ্চা দুজনের ভালোর জন্যই কিন্তু আপনাকে অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি নিতে হবে, তার মানে হেপারিন বা ওয়ারফারিন এগুলা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে খেয়াল করেন ভাস্কুলার কমপ্লিকেশন। ভেনাস থ্রম্বোএম্বোলিজম হচ্ছে ইস্ট্রোজেনের কারণে মেইনলি হয়, যার হচ্ছে ফ্যামিলিতে থ্রম্বোফিলিয়া আছে, তারপরে হচ্ছে ওবেসিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো আছে, বয়স্ক মহিলা, তারপরে হচ্ছে কি ধরেন কারো হচ্ছে আপনার এসএলই আছে, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম আছে, এসব ক্ষেত্রে কিন্তু ওসিপি ব্যবহার করার ক্ষেত্রে খুবই সাবধান, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আসেন সিকেল সেল অ্যানিমিয়া, যারা সেখানে ওসিপি ব্যবহার করা যাবে না, কেন? বিকজ সিকেল সেল হচ্ছে গিয়ে হাইপার কোয়াগুলেবিলিটি থাকে এবং সেই অবস্থায় খেলে থ্রম্বোএম্বোলিজম হয়, পালমোনারি এম্বোলিজম হওয়ার চান্সেস কিন্তু অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে যদি কারো স্ট্রোকের হিস্ট্রি থাকে, এমআইয়ের হিস্ট্রি থাকে, স্মোক অনেক বেশি করে, হেভি স্মোকার, দিনে 20টার বেশি সিগারেট খায়, তার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। হেপাটিক যে কোনো প্রবলেমে ব্যবহার করা যাবে না, ঠিক আছে। কোলিস্টেটিক জন্ডিস হোক, হেপাটিক ফেলিয়ার হোক এবং হচ্ছে ক্যান্সার হোক, যে কোনো কিছু হোক ব্যবহার করা যাবে না, ঠিক আছে। ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি কমায়, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি কমায়, আগেই বলেছি। কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকিও কিন্তু কমায়, আবার বাড়ায় হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি। সিএ সার্ভিক্স ভালভোভাজারের সাথে সরাসরি সম্পর্ক নেই, তবে একদিকে সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে হচ্ছে গিয়ে ওসিপি খাবে সে কিন্তু শান্তিমতো ডান্ডিকে টুপি না পরায় হচ্ছে খেলাধুলা করবে, সেখান থেকে বেশি বেশি খেলতে খেলতে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে। এইভাবে একটা রিলেশন পেশায় পুষায় থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর জেনারেল মেটাবলিক এফেক্ট, কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি ইফেক্ট হয়? আচ্ছা, খেয়াল করবো প্রোজেস্টেরন থাকে, যেহেতু প্রোজেস্টেরন হচ্ছে গ্লুকোজ টলারেন্সকে হচ্ছে ইম্পেয়ার করে, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, হাইপারগ্লাইসেমিয়া করে। খেয়াল করেন, বুদ্ধি করে মনে রাখতে পারেন, প্রোজেস্টেরন প্রেগনেন্সির হরমোন, প্রেগনেন্সিতে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাই এইভাবেও হয়। আমি এইভাবে বিভিন্নভাবে প্যাচায় মনে রাখতাম পড়ার সুবিধার জন্য, ঠিক আছে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে। প্রোটিনে কি করে? প্রোটিনে হচ্ছে কি ইস্ট্রোজেন কাজ করে, ইস্ট্রোজেন হচ্ছে স্টিমুলেটরি ইফেক্ট করে হচ্ছে প্রোটিনের উপর, মানে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিনের পরিমাণটা বাড়ায় দেয়। লিপিডে কি করে? লিপিডে প্লাজমা লিপিড, লিপোপ্রোটিন এগুলোকে বাড়ায় দেয়, টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়ায় দেয়। এলডিএল, এইচডিএল এগুলো কি করে? খেয়াল করে দেখবেন, ইস্ট্রোজেন আমরা জানি মেনোপজে পড়ছিলাম, এইচডিএল গুড কোলেস্টেরলকে বাড়ায়, ব্যাড কোলেস্টেরলকে কমায়, তাহলে হচ্ছে এইচডিএলকে হচ্ছে বাড়াবে, এলডিএলকে হচ্ছে কমাবে, ঠিক আছে। তারপরে হলো ভিটামিনস মিনারেলসের উপরে কিছু কাজ আছে, ভিটামিন B6, B12, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, অ্যাসকর্বিক অ্যাসিড এগুলো সব হচ্ছে কমায়, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার ওদিকে ভিটামিন এ আর কে বাড়ায়, তাহলে ভিটামিন এ কে বাড়ায়, বাকি সবগুলোকেই কমায়, ঠিক আছে, মনে রাখতে পারেন। আচ্ছা, তারপরে হাইপোথ্যালামাস পিটুইটারি ওভারিয়ান এক্সিসকে হচ্ছে সে পুরাই অল্টারেট করে দেয়, তাই না? কি করে খেয়াল করে দেখেন, এফএসএইচ এলএইচ লেভেলটা আমরা কেমন পাই ওসিপি খাওয়া অবস্থায়? আর্লি প্রলিফারেটিভ ফেজ হলে এফএসএইচ এলএইচ লেভেল কম পাবো, আর বাকি সময়টাতে হচ্ছে গিয়ে আমি মানে লোই পাবো আর কি, মোট কথা একটু লো থাকবে, বিকজ সে হচ্ছে তো সব কিছুকে আপনার একটু সাপ্রেস করে রাখে, ঠিক আছে। ওভারিতে তো ওভুলেশন বন্ধ করে রাখে। তারপরে হচ্ছে গিয়ে কর্পাস লুটিয়ামের হচ্ছে খেয়াল করবেন যে কর্পাস লুটিয়ামটা হচ্ছে গিয়ে একটু বুইরা থাকে, ঠিক আছে। আচ্ছা, হরমোনগুলো কেমন থাকে? সব হরমোন একটু কম থাকবে, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াম হচ্ছে কেমন হবে? এন্ডোমেট্রিয়াম কারণে হচ্ছে গিয়ে স্টোমাল এডিমা, রেসিডুয়াল রিঅ্যাকশন, গ্ল্যান্ডুলার এক্সজশন, গ্লাইকোজেন ডিপ্লিশন এগুলো পাওয়া যেতে পারে। সার্ভিক্স কী হবে? ইস্ট্রোজেন রোল, প্রোজেস্টেরন রোল। প্রোজেস্টেরনের কারণে সার্ভিক্সটা হচ্ছে মিউকাসটা ঠিক হবে, ঠিক আছে। আবার ইস্ট্রোজেনের কারণে হচ্ছে গিয়ে ডাউন গ্রোথ অফ দ্য এন্ডোসার্ভাইকাল এপিথেলিয়াম, মানে সার্ভাইকাল এন্ডোমেট্রিয়াল সার্ভিক্যাল একটুপি হবে, ঠিক আছে। লিউকোরিয়া হতে পারে। যাও না, একটু হেঁটে আসো, আমরা ছাদে যাই, যাও বের করে আসো। ইউট্রাসে ইস্ট্রোজেনের প্রভাবে কি হয়েছে ওর আজকে? ইউট্রাসটা ইস্ট্রোজেনের প্রভাবে হচ্ছে একটু বড় হয়ে থাকবে, ঠিক আছে। ভ্যাজাইনাতে কেমন পাওয়া যাবে? ভ্যাজাইনাতে প্রোজেস্টেরনের প্রভাবে হচ্ছে গিয়ে আপনার সাইটোহরমোনাল স্টাডি করলে আর্লি লুটিয়াল ফেজের মতো পাবো। এগুলো হচ্ছে একটু প্যারাইডনা পড়া, প্যাসেল্লা পড়া একটু কষ্ট করে একটু পড়তে হবে, ঠিক আছে। লিভার ফাংশন ডিপ্রেস থাকবে, জিআইটি ফাংশন হচ্ছে, মেসেন্টারিক ভেইন থ্রম্বোসিস হওয়ার চান্স কিন্তু বেশি থাকবে। এগুলো এমনভাবে পড়বে যেন অপশন দেখলে পারেন, ঠিক আছে। অত বেশি করে ভটভট করে পড়ার কিছু নাই। আচ্ছা, ওসিপি খাওয়া অবস্থায় যদি কেউ কনসেপ্ট করে তাহলে কোনো প্রবলেম হবে কি না? আচ্ছা, তেমন কোনো প্রবলেম নাই, তবে কনজেনিটাল অ্যাবনর্মালিটি অ্যাজ ইউজুয়াল জেনারেল, মানে সবার মতে আলাদা করে কোনো প্রবলেম নাই। ল্যাকটেশনের সমস্যা হবে কি না? ওসিপি খেলে ইস্ট্রোজেনের কারণে ল্যাকটেশনের হচ্ছে একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে মিল্ক প্রোডাকশন কমে যাবে এবং কোয়ালিটি অফ মিল্কটা হচ্ছে অল্টার্ড হয়ে যাবে, প্রোটিন কন্টেন্ট, ফ্যাট কন্টেন্ট কমে যাবে, ঠিক আছে, মানে পানি দুধু হয়ে যাবে, ঠিক আছে। তাই ব্রেস্ট ফিডিংয়ে মিনি পিল দিতে হয়, যেটা কিনা শুধু প্রোজেস্টেরন। আমার চুল ছেড়ে যাচ্ছে তো মাম্মা। আচ্ছা, এবার হচ্ছে আসেন, এখানে ছায়া, সাহিলি, গোড়ার ডিম লেখা আছে, যেগুলো ইন্ডিয়ান পিল, এগুলো তো দরকার নেই পড়ার, ঠিক আছে।
এবার হচ্ছে আছেন প্রজেস্টেরন অনলি কন্ট্রাসেপটিভ, শুধুমাত্র প্রজেস্টেরন। একটা হচ্ছে ওরাল প্রজেস্টেরন অনলি পিল, প্যারেন্টেরাল, জিএমপিএ, নরএথিস্টেরন, অ্যানানসাইড, ইমপ্ল্যানন, এলএনজি, আইএস। ঠিক আছে, তো প্রজেস্টেরন অনলি পিল হচ্ছে মিনি পিল, যেটা কিনা হচ্ছে ওসিপিতে আসলে কি গা ফুল না, মানে স্টুডেন্ট নাই, শুধু হচ্ছে কি করতেছো তুমি, একটু যাও না। আচ্ছা, লিভোনর্জেস্ট্রেল, নরএথিস্টেরন, ডেজোজেস্ট্রেল, লাইমেস্ট্রেল, নরজেস্ট্রেল, এগুলো এত কিছু দরকার নেই। যেটা মনে রাখবো, মিনিপিল হচ্ছে আমরা ল্যাকটেশন ল্যামিনুরিয়াতে খাবো, সাইকেলের প্রথম দিকে খাইতে পারি। এটা সার্ভিসের মিউকাসকে ঠিক করে, স্পার্ম পেনিট্রেশনকে হচ্ছে প্রিভেন্ট করে। কাঁদতেছে কাঁদতেছে, নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন। আজকে জানি কি হয়েছে, এন্ডোমেট্রিয়াম অ্যাট্রফি করে, বেরো করে আসেন। হাত বিন্দা মাম্মা, আজকে হাঁটবো না। আচ্ছা, একটু মুড খারাপ আছে, মুডটা একটু ভালো হোক, ঘুম থেকে উঠছে তো, একটু পরে ভালো হোক মুডটা, তারপরে দিলে। যাই হোক, মাথা ব্যথা, শরীরটা ভুটকু হওয়া, অ্যাকনি, মাস্টালজিয়া, এগুলো হবে। ঠিক আছে, সিম্পল সিস্ট ফর্ম হতে পারে। আর ফেলিয়ার রেট কিন্তু বেশি, ওসিপির ফেলিয়ার রেট কম। ঠিক আছে, জি না, হ্যাঁ হ্যাঁ, পলিথিন 12 আছে। আচ্ছা, প্রেগনেন্সি, আনএক্সপ্লেইড রিসেন্ট ব্রেস্ট ক্যান্সারে কিন্তু ইউজ করা যাবে না। প্রজেস্টেরন অনলি পিল, ওসিপি কোনোটাই ইউজ করা যাবে না। ঠিক আছে, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খাচ্ছে, এমন ক্ষেত্রেও কিন্তু প্রজেস্টেরন, ওসিপি কোনোটাই ইউজ করা না ভালো। ঠিক আছে, এবার আসেন ইনজেক্টেবল ফর্মে ডিএমপিএ আর নরএথিস্টেরন এনানসেট। ঠিক আছে, দুইটা এখানে মনে রাখবেন। ইনজেক্টেবল ডিএমপিএ হচ্ছে 150 মিলিগ্রাম, আর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে নরএথিস্টেরন এনানসেট, সেটা হচ্ছে 200 মিলিগ্রাম। ঠিক আছে, আচ্ছা খেয়াল করবেন, ডিএমপিএ 150, 300 দুই রকমই হয়। এটা যেটা 150 সেটা হলো 3 মাস পর পর দেই, আর যেটা 300 সেটা 6 মাস পর পর দেই। আর নরএথিস্টেরন এনানসেট যেটা হচ্ছে 200 মিলিগ্রাম 2 মাস পর পর দিই। কোনটা 2 মাস, কোনটা 3 মাস, কোনটা 4 মাস, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার ডিপো-প্রোভেরা যেটা, এটা হচ্ছে গিয়ে এটা একটা ডিপো, মানে পায়ের মধ্যে বা পেটের মধ্যে হচ্ছে সাবকিউটেনিয়াস ফর্মে রাখা হয়, ওভুলেশনকে প্রিভেন্ট করে রাখে। ঠিক আছে, আচ্ছা মনে রাখবেন, প্রজেস্টেরন সবগুলাই হচ্ছে সহজ করে মনে রাখবো, ওভুলেশন প্রিভেন্ট করে, এলএইচকে সাপ্রেস করে, সার্ভিসের মিউকাসকে ঠিক করে, এন্ডোমেট্রিয়ামকে পাতলা করে। এইভাবে গ্রসলি মনে রাখবো, সব কিছু আলাদা করে মনে রাখা সম্ভব না। দেখছো কি করতেছে সে, এই যে আপনি এক হাত ধরেন, আমি এক হাত ধরি। ঠিক আছে, কান্না করতে হবে না। আমার হাত তুই দেন রাখছে। আচ্ছা ওকে, এই যে মাম্মা, ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা আচ্ছা, ভালো কথা, ডিএমপিএ, নরএথিস্টেরন এনানসেট, এগুলোও কিন্তু লং অ্যাক্টিং রিভার্সিবল, তাই না? লম্বা সময় কাজ করে এবং রিভার্স করা যায় যে কোনো সময়। আচ্ছা খেয়াল করবেন, এগুলা কিন্তু হচ্ছে সব বয়সে ইউজ করা যায়। আচ্ছা ঠিক আছে, ইমপ্লানন হচ্ছে যেটা, এটাও প্রজেস্টেরন, এখানে ইটোনর্জেস্ট্রেল থাকে। ঠিক আছে, ইটোনর্জেস্ট্রেল, এই নামটা হচ্ছে একটু মনে রাখবো, 3 বছর পর পর চেঞ্জ করতে হয়। ঠিক আছে, একই কথা, ওভুলেশনকে হচ্ছে ইনহিবিট করে, সার্ভিক্সের মিউকাসকে মোটা করে, এন্ডোমেট্রিয়ামকে ঠিক করে। ঠিক আছে, এই কয়েকটা কথাই হচ্ছে সবার জন্য সেম। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আসেন, মানে কোনটা কতদিন ইউজ করবো সেটা হচ্ছে একটু মনে রাখা ভালো। আচ্ছা এখন একটু খেয়াল করে দেখেন, আপনাদের পরীক্ষায় কিন্তু অত কঠিন কিছু আসে না, ঘুরে ফিরে এগুলোর মধ্যে থেকেই কিন্তু চলে আসে। ঠিক আছে, রাগ দেখাইতেছে কীরকম। ইমার্জেন্সি কন্ট্রাসেপশনটা খুবই ইম্পর্টেন্ট। ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের মধ্যে হচ্ছে হরমোন আছে, হরমোনের মধ্যে মর্নিং আফটার পিল। ঠিক আছে, যেটা হচ্ছে কি, এই কি হলো তোমার, রাগ দেখাচ্ছ কেন? সেটা হচ্ছে আপনি শুধু হচ্ছে এস্ট্রোজেন খাবেন, আবার হচ্ছে শুধু লিভোনর্জেস্ট্রেলও খাওয়া যায়, আবার ওসিপিও খেয়ে ফেলা যায়। ঠিক আছে, ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভের একটা টেবিল আছে, দেখেন এই টেবিলটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে। লিভোনর্জেস্ট্রেল, কপার টি, গোল্ড স্ট্যান্ডার্ড। যদি জিজ্ঞেস করে কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে কপার টি। ঠিক আছে, তারপর ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, যেটা ফাইব্রয়েডে ইউজ করে, এটাও কিন্তু ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করা যায়। তারপরে ওসিপি, যেটা 50 মাইক্রোগ্রাম ইস্ট্রোজেন সহ, সেটাকে ব্যবহার করা যায়। মিফেপ্রেস্টন দেখেন, এটা কিন্তু লেবার অ্যাবর্শন ইন্ডাকশনে ইউজ করা হয়, ফাইব্রয়েডে ইউজ করা হয়, এন্ডোমেট্রিওসিসে করা হয়, আবার ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভেও ইউজ করা যায়। ঠিক আছে, সো এইটা মনে রাখবেন, এবং হচ্ছে ডোজটা তো মনে রাখার দরকার নাই, আপনি ড্রাগের নামগুলাই মনে রাখেন, এটাই হচ্ছে ভালো। ঠিক আছে, আচ্ছা কপার টি হচ্ছে যদি আপনি ব্যবহার করতে হয়, সেটা আপনি কবে ব্যবহার করবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কপার টি হচ্ছে 5 দিন পর্যন্ত ব্যবহার করলে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে কাজ করবে, বাকিগুলো কিন্তু খুব দ্রুত খেয়ে নিতে হয়। ঠিক আছে, আচ্ছা
এগুলাকে পোস্টপার্টাল কন্ট্রাসেপটিভও কিন্তু বলে। ওকে, আচ্ছা এইভাবে হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করলাম। সামারি অফ ওরাল কন্ট্রাসেপটিভ, সামারিটা আপনারা নিজেরা পড়বেন, কি পয়েন্টসটা পড়বেন এইটুকু নিজে একটু কষ্ট করে পড়বেন, আমার ক্লাস শুনে কথাগুলো শুনে ওইটুকটা নিজেরা পড়ে নিতে হবে। স্টেরিলাইজেশন মানে হচ্ছে একবারে পার্মানেন্ট বন্ধ, তাই না? মেয়েদের হচ্ছে টিউবেকটমি, ছেলেদের হচ্ছে ভ্যাসেকটমি। এটা ডাইপার নিয়ে আসেন তো পড়াই দিই। আচ্ছা, ভ্যাসেকটমি টিউবেকটমি সুবিধা কি অসুবিধা কি? ভ্যাসেকটমি মানে হচ্ছে বেটাকে কাটটা ফেলাইলাম, বেটা মানুষকে কাটটা ফেলতে পারলে খুবই মজা, ঠিক আছে? বেটাগুলোকে হইতেছে আউটডোরে নিয়ে বসে বসে কাটাকুটি করা যায়, অপারেশন করে একটা করা লাগে না, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা যায়, পেটও কাটা লাগে না, নুনু মুনুন দিয়ে হচ্ছে করে যায়, সময়ও কম লাগে, কমপ্লিকেশনও কম, হাসপাতালে ভর্তি লাগে না, সাইড এফেক্ট কম, খুবই ইজি, খরচ কম, এই হচ্ছে সুবিধা। আবার লুঙ্গিও পেয়ে যাবে একটা ফ্রি, ঠিক আছে? এইগুলো ভ্যাসেকটমি। আচ্ছা, ভ্যাসেকটমিতে আমরা কি কাটি? এটা হচ্ছে বাস ডিফারেন্স হচ্ছে দুই পাশে কেটে ফেলি, ঠিক আছে? কেটে হচ্ছে তারপর লাইগেট করে দেই, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন এটা কিন্তু আবার ইমিডিয়েটলি কাজ করে না। আপনি ধরেন হচ্ছে করলেন, করার পর আবার রিঅ্যানাস্টোমোসিসও হয়ে যেতে পারে। আবার হচ্ছে এটা করার কিন্তু অন্তত 2-3 মাস হচ্ছে আপনাকে ব্যবহার করতে হবে ব্যারিয়ার, বিকজ এই 2-3 মাস হচ্ছে আবার স্পার্ম থাকবে। সিমেন হচ্ছে স্পার্ম ফ্রি হতে 2 থেকে 3 মাস সময় লাগবে। আর অনেক সময় হচ্ছে বেটাদের হতেছে মানসিকভাবে ইম্পোটেন্সি, ফ্রিজিডিটি ডেভেলপ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আসেন, এত মানে সিস্টেম আপনার দরকার নাই, তারপরে জাস্ট একটু জেনে রাখবেন নন স্কালপেল ভ্যাসেকটমি এটা হচ্ছে কি আমার এখন বর্তমানে বেশি করা হয়, ঠিক আছে? মানে কোনো নন স্কালপেল মেথড যেটা, ঠিক আছে? এবং কনসেন্ট অবশ্যই রিটেন ফর্মে নিতে হবে কাউন্সেলিং করার পরে। সার্জিক্যাল অ্যাসেপ্টিক তো অ্যাসেপ্সিস তো মেনটেন করাই লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখেন এই মাসা এই মানে কি বলে বাস ডিফারেন্স এটা সেটা ব্লা ব্লা, এই অ্যানাটমিগুলো কিন্তু পেপার 1 রিলেটেড পরীক্ষা আমাদের। আচ্ছা, সাউন্ড একটু ডিস্টার্ব হতে পারে, এখন ঠিক আছে কিনা বলেন? না আসাও না কিছু। এবার হচ্ছে আসি, আসো মামা হাঁটি। আচ্ছা এই 3 মাস বললাম যে হচ্ছে আপনার অন্য কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে কারণ স্পার্ম ফ্রি করার জন্য। এই 3 মাসে তাকে অন্তত 20 বার ইজাকুলেট করা লাগবে। 20 বার ইজাকুলেট করলে স্টোরড সিরামটা হচ্ছে বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আর অ্যাডিশনাল কন্ট্রাসেপটিভ হিসেবে আপনি কি ব্যবহার করতে বলবেন? ব্যারিয়ার মেথড অথবা ওয়াইফ হচ্ছে ডিএমপিএ ইউজ করতে পারে 2-3 মাসের জন্য, ঠিক আছে? আচ্ছা, ইমিডিয়েট কমপ্লিকেশন হতে পারে ওন সেপসিস, স্ক্রোটাল হেমাটোমা, আর এছাড়া পরবর্তীতে ইম্পোটেন্সি, ফ্রিজিডিটি, এগুলো স্পার্ম গ্র্যানুলোমাও হতে পারে, এটা ইনফ্লামেটরি রিঅ্যাকশন হয়ে, ঠিক আছে? তারপরে ক্রনিক ইন্ট্রাস্কোটাল পেইনও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু মনে রাখবো। আর ফিমেল স্টেরিলাইজেশন যেটা সেটা হচ্ছে গিয়ে আরো বেটার, মানে আমাদের জন্য তো এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে খেয়াল করে দেখবেন। আচ্ছা, একটু হোল্ড প্লিজ। আজকে কি হয়েছে? হ্যাঁ, মামার সাথে বসো। ওকে, সরি, আর অল্প একটু আছে। আচ্ছা, খেয়াল করবেন আমরা যে ফিমেল স্টেরিলাইজেশনটা করি যেটা হচ্ছে টিউবেক্টমি, সেটা হচ্ছে আমরা যে অপারেশনের সময় যে মেথডে করি সেটা হলো পোমেরয় মেথড, ঠিক আছে? নামটা জেনে রাখবো, পোমেরয় মেথড। তারপরে এছাড়া হচ্ছে এটা নন কন্ট্রাসেপটিভ ইউজও করা হয়। সেটা কীরকম? সেটা হচ্ছে কি রিস্ক রিডিউসিং সালপিংয়েক্টমি, যে হচ্ছে এটা আমি যখন কেটে ফেলে দিব, মানে টিউব যদি আপনি কেটে ফেলে দিতে পারেন পুরোপুরি, তাহলে সেটা কিন্তু ওভারিয়ান ক্যান্সার, পেরিটোনিয়াল ক্যান্সারকে হচ্ছে প্রিভেন্ট। আপনার
কী বল ডেলিভারির 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তারপরে ইন্টারভেল করা যায় হচ্ছে ডেলিভারি হয়ে যাওয়ার 3 মাস পরে। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে আপনি অপশন দেখলেই পারবেন, এত আলাদা করে পড়ার কিছু নাই। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন মিনি ল্যাপ আর হচ্ছে ল্যাপারোস্কোপিক স্টেরিলাইজেশন। হ্যাঁ, মিনি ল্যাপ মানে ছোট্ট করে একটা ইনসেশন দিয়ে কাটবো, আর ল্যাপারোস্কোপি করে ল্যাপারোস্কোপি, যাই হোক এত ডিটেল লাগবে না। ঠিক আছে? আচ্ছা, টিউবাল স্টেরিলাইজেশন অসুবিধা কি? অ্যানেস্থেশিয়া লাগতেছে, হাসপাতালে ভর্তি করা লাগতেছে। তারপরে হচ্ছে গিয়ে পরবর্তীতে কিন্তু সাইকোলজিক্যাল আপসেট হতে পারে। তারপরে অনেক সময় পেশেন্টরা আপসেটের চোটে ভুটকু হয়ে যায়। তারপরে হলো ক্রনিক পেলভিক পেইন হতে পারে, কনজেস্টিভ ডিসমেনোরিয়া। তারপরে হচ্ছে হাতটা শক্ত করে ধরেন, হ্যাঁ, পেলভিক পেইন হতে পারে। ঠিক আছে? এই সেগুলো একটু গ্রসলি জানলাম। ব্যারিয়ার মেথডে হচ্ছে কি কি আছে? হ্যাঁ, মেলের হচ্ছে কন্ডম আর ফিমেলের হচ্ছে কন্ডম আছে, ব্যারিয়ার আছে, ডায়াফ্রাম আছে, মানে ডায়াফ্রাম আছে, এগুলো নামগুলো একটু জানলাম। কন্ডম কিন্তু এসটিডিকেও প্রিভেন্ট করে, কন্ডম হচ্ছে কিন্তু ম্যালিগনেন্সি প্রিভেন্ট করতে পারে, সিএস সার্ভিক্স, ভালভা, ভ্যাজিনাল ক্যান্সার, এগুলাকে সে প্রিভেন্ট করতে পারে, তাই না? আচ্ছা, তারপরে কন্ডমের হচ্ছে সুবিধা অসুবিধা এগুলো আপনারা সবাই জানেন। এসটিডি প্রিভেন্ট করে, এইচপিভি ইনফেকশন প্রিভেন্ট করে। ঠিক আছে? এগুলো অপশন দেখলেই পারবেন, আলাদা করে এখন এই মুহূর্তে লাস্ট মোমেন্টে পড়ার দরকার নাই। ঠিক আছে? ডায়াফ্রাম হচ্ছে ফিমেলরা পড়ে। আর এছাড়া হচ্ছে আপনার কিছু স্পার্মিসাইড আছে ওষুধপাতি, নন অক্সিনল, 9 অক্টক্সিনল, এরকম নাম আছে, ক্রিম জেলি ফর্মে, যেগুলো স্পার্মকে হচ্ছে গলা টিপে মেরে ফেলে। ঠিক আছে? ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথড যেটা, এটা কিন্তু ন্যাচারাল মেথড। ঠিক আছে? যেটা কিনা হচ্ছে সে মনে রাখবে যে প্রত্যেক মাসে তার কখন ওভুলেশন হয়, ক্যালেন্ডারে লিখে লিখে রাখবে, এইভাবে হচ্ছে কাজ করবে। ঠিক আছে? ক্যালেন্ডার রিদম। এছাড়া টেম্পারেচার বাড়া কমা দিয়ে সে হিসাব করবে তার ওভুলেশন হলো কি হলো না, টেম্পারেচার রিদম। মিউকাসের হচ্ছে ক্যারেক্টার দেখে মিউকয়েড ডিসচার্জ বেশি হচ্ছে, তার মানে ওভুলেশন হয়েছে, এটা একটা মিউকাস রিদম। এইভাবে হচ্ছে ন্যাচারালি হচ্ছে মেনটেন করে, সেটাকে বলা হচ্ছে রিদম মেথড। ঠিক আছে? আনসেফ ডে, সেফ ডে হিসাব করে। কোয়ার্টাস ইন্টারাপ্টাস উইথড্রল মেথড, এটা হচ্ছে বেটা মানুষকে করতে হয়, এটার জন্য এনাফ হচ্ছে মানসিক শক্তি লাগে যে সময়ের আগে আমি বের করে ফেলবো। ঠিক আছে? ফার্টিলিটি অ্যাওয়ারনেস মেথডের সুবিধা কি? কোনো খরচ নাই, কোনো সাইড এফেক্টই নাই। ঠিক আছে? কিন্তু অসুবিধা হচ্ছে এটা খুবই ভেজাইলা, যে কোনো মুহূর্তে ফেল করতে পারে, এবং হচ্ছে এটা আসলে কাউন্ট করে আসলে দেখা যায় না, এবং হচ্ছে এটা আপনার কিছু টাইমে একেবারেই কয়টাস থেকে অ্যাভয়েড করতে হয়, যে ওই টাইমে কয়টাস করবোই না, এরকম একটা ভেজাল আছে। ঠিক আছে? আবার হচ্ছে অনেক সময় আপনি খুব ভালো করে মেনটেন করলেন, কিন্তু হিউম্যান ওভাম দেখা গেল 24 ঘন্টা পর ফার্টিলাইজ হয়ে গেল, স্পার্ম বেশি দিন জীবিত রয়ে গেল, এরকম অনেক কিছু ভেজালও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, ব্রেস্ট ফিডিংয়ের ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া মেথড, যেখানে যে সময় ওই যে আমরা বলেছি 100 বার, ওই 6 মাস হচ্ছে প্রজেস্টেরন অনলি পিল ইউজ করবো। যদি হচ্ছে কেউ ব্রেস্ট ফিডিং মম হয় তাহলে 3 নম্বর মাসে কন্ট্রাসেপটিভ ইউজ স্টার্ট করবে, আর যদি নন ব্রেস্ট ফিডিং হয় তাহলে 3 নম্বর সপ্তাহে সে স্টার্ট করবে। ঠিক আছে? আচ্ছা, তো এইগুলো ব্যাপার। এখন হচ্ছে আসেন, যদি অ্যাডোলেসেন্স বয়সে কেউ হচ্ছে বিয়ে শাদী হয় নাই, কিন্তু হচ্ছে সে সেক্সুয়ালি অ্যাক্টিভ কিংবা হচ্ছে বাবু নিতে চাচ্ছে না, তখন আপনি কী দিবেন? ওসিপি হচ্ছে বেস্ট। আর যদি সে প্রতিদিন খেতে ভুলে যায় তাহলে ডিএমপি নরপ্ল্যান দিতে পারেন, যেটা হলো কি না ডিপো ফর্মে কিংবা ইমপ্লান্ট ফর্মে। কিন্তু এখানে কিন্তু ইউটেরাসের ভিতরে এলএনজি আইওএস দিব না বা কপারটি দিব না, একটা বাচ্চা অন্তত না থাকলে এগুলো দিব না, বিকজ এগুলো পিআইডির চান্স কিন্তু বাড়ায়। ম্যারিড কাপল যদি হয়, নিউলি ম্যারিড, তাহলে ব্যারিয়ার কিংবা ওসিপি দেওয়াটাই বেটার। আর যদি হচ্ছে ভুলে টুলে যায় বারে বারে খাইতে, সে ডিএমপি দিতে পারি, কিন্তু ওই যে বললাম আইওডি কিন্তু আমরা দিব না। অ্যাবর্শনের পর যে কোনো কিছু দেওয়া যায়, পোস্টপার্টাম পিরিয়ডেও জানি, এগুলো ল্যাকটেশন, এগুলো বলে ফেলছি আমরা অলরেডি। বয়স্ক মহিলা হলে যেহেতু হচ্ছে এখানে থ্রম্বোএম্বোলিজমের চান্স থাকে, তাই ওসিপিতে ইস্ট্রোজেনটা অ্যাভয়েড করে শুধু প্রোজেস্টেরন কন্টেনিং জিনিসগুলো ব্যবহার করতে পারলে ভালো। ঠিক আছে? আচ্ছা, বাকি এগুলো হচ্ছে আপনাদের জন্য কঠিন হয়ে যায়, এগুলো দরকার নেই। আর তবে মেল বেটাকে ওষুধ খাওয়াই হতে সমস্যা মিটাইতে পারেন, সেই মেল পিল হচ্ছে গসিপল, নামটা হচ্ছে একটু জেনে রাখেন। তারপরে হচ্ছে হিস্ট্রোস্কোপি গাইডেড হচ্ছে কিন্তু কন্ট্রাসেপটিভ দেওয়া যায়, সেটাকে বলা হয় এশিওর। হিস্ট্রোস্কোপি গাইডেড কন্ট্রাসেপটিভ হচ্ছে এশিওর, মেল পিল হচ্ছে গসিপল। ঠিক আছে? গেল চ্যাপ্টার 31 হচ্ছে, এটা তো ওই যে বললাম পেপার 3 রিলেটেড পড়া, আসলে পেপার 3 সাথেই বলবো। এবার হচ্ছে আসি চ্যাপ্টার 32। ঠিক আছে? আচ্ছা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হলো কিনা জানান। কন্ট্রাসেপশন ক্লাসটা যেহেতু রেকর্ডেড দিয়েছিলাম, তাই এটা কিন্তু আমি এখন একদম ডিটেইলেই বলে ফেললাম। ঠিক আছে? এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা জানান। আমাদের
আর একটু শর্টকাট করা উচিত না, বেশি সময় লেগে যাচ্ছে। আচ্ছা, তারপরে হরমোন, ফ্যাক্টর, অ্যানালগ, অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, এগুলো কোনটাকে, এগুলো আপনারা জানেন, এগুলো এখন বলবো না, আমি তো যদি ফার্মা অংশটা হচ্ছে আগে বলে দিতে চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু সহজ করে মনে রাখবেন, পুরো চ্যাপ্টার মনে রাখা অনেক কঠিন। জিএনআরএইচ হচ্ছে অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ঠিক আছে। সবার আগে অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্টের পার্থক্যটা পড়বেন। অ্যাগনিস্ট হচ্ছে প্রথমে দুইটাই হলো এলএইচ সার্চকে সাপ্রেস করে, কিন্তু জিএনআরএইচ অ্যাগনিস্ট যেটা প্রথমে একটা ফ্লেয়ার ইফেক্ট থাকে, অ্যান্টাগনিস্টের কোনো রকম ফ্লেয়ার ইফেক্ট নাই, প্রথম থেকেই সে নেগেটিভলি কাজ করে সাপ্রেস করে রাখে। অ্যাগনিস্ট যেহেতু প্রথমে ফ্লেয়ার ইফেক্ট তারপরে সাপ্রেশন, তাই অনেক লম্বা সময় দিতে হয় বলে স্ট্রোজেন ডেফিসিয়েন্সি সিমটম তৈরি হয়, তাহলে তাতে করে অস্টিওপোরোসিস হতে পারে, ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোমের চান্সেস বেশি থাকে। একবার ইউজ করলে যখন আপনি স্টপ করবেন পিটুইটারি ফাংশন রিকভারি দেরিতে হয়, ডোজও বেশি লাগে, ডিউরেশনও বেশি। আর অ্যান্টাগনিস্ট যেহেতু ইমিডিয়েট কাজ করে, তাই হচ্ছে কাজও সময় লাগে কম, কোনো হচ্ছে গিয়ে সাইড এফেক্ট কম, তারপরে হচ্ছে গিয়ে ডোজও লাগে কম, রিকভারিও দ্রুত, হাইপার স্টিমুলেশন কম, এক্সপেন্সিভও কম, ঠিক আছে। এটা বেশি দিন ইউজ করতে হবে, অনেক ড্রাগ দিতে হবে, তাই এক্সপেন্সিভও বেশি। যদি আপনি বেশি দিন ইউজ করেন তাহলে অ্যাডব্যাক থেরাপি দিতে হবে অস্টিওপোরোসিস প্রিভেন্ট করার জন্য, সেটা অ্যাডব্যাক হিসেবে আমরা লো ডোজ ওসিপি কিংবা প্রোজেস্টেরন দেই, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাগনিস্ট হতে পারে, অ্যান্টাগনিস্ট হতে পারে, ঠিক আছে। তো অ্যাগনিস্ট মানে যেটা হলো বললাম, এই চার্ট থেকে আপনার কিন্তু সবগুলো পড়া হয়ে গেল। তো অ্যাগনিস্ট হচ্ছে কি আমার অ্যামাইনো অ্যাসিড সাবস্টিটিউশন হয় 6 আর 10 নম্বর পজিশনে, এতে করে রিসেপ্টর অ্যাফিনিটি হচ্ছে ইনক্রিজ করে, ঠিক আছে। আপ রেগুলেশন হচ্ছে যেটা ফ্লায়ার ইফেক্ট, আর ডাউন রেগুলেশন মানে যেটা সাপ্রেশন ইফেক্ট, ঠিক আছে। এটা আলটিমেটলি কী করে, মেডিকেল হাইপোফাইসেক্টমির মতো, অর্থাৎ পিটুইটারি ফেলে দিলে যেমন হওয়ার কথা ছিল, এসএসএইচ এলএইচ নাই, ঠিক ওই কাজটাই করে, ঠিক আছে। আচ্ছা, তো মনে রাখবো মোটামুটি গাইনের সব কিছুতেই ওদেরকে ইউজ করা হয়, ঠিক আছে। তো এইভাবে গ্রসলি মনে রাখবো, জাস্ট ওই লাল কালি দিয়ে দাগানো মোটা জায়গাটা দেখবো, একবার দেখতে পারি যে ওভার স্টিমুলেশনে, ওভুলেশন ইন্ডাকশনে, তারপরে হচ্ছে কি এন্ডোমেট্রিওসিস, লিওমায়োমা, প্রিকশিয়াস পিউবার্টি, হার্সুটিজম, ডিউবি, পিএমডিডি, পিএমএস, হ্যাঁ, এন্ডোমেট্রিয়াল রিসেকশনের আগে, ব্লাবলা অনেক কিছু, অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার। যেটা মনে রাখবো, ওই যে এন্ডোমেট্রিয়াল রিসেকশনের আগে কিংবা হচ্ছে ফাইব্রয়েডের চিকিৎসার আগে যদি আমি সাইজ ছোটো করতে চাই, হাইপারপ্লাসিয়া কমাতে চাই, ছোটো করতে চাই, তাহলে শুকানোর জন্য আমরা জিএনআরএইচ অ্যাগনিস্ট আর ড্যানাজল ইউজ করতে পারি, এই নামটাই হচ্ছে একটু মনে রাখবো। এবং হচ্ছে প্রিকশিয়াস পিউবার্টিতে এটা ড্রাগ অফ চয়েস, ঠিক আছে। অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারে কিন্তু এটাকে ব্যবহার করা যায়। আর অ্যান্টাগনিস্ট হচ্ছে 1, 2, 3, 6, 10, এই সবগুলোতে হচ্ছে গিয়ে চেঞ্জ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এই হলো ব্যাপার। যেহেতু স্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয়, তাই মেনোপজের মতো সবগুলো সাইন সিমটম ওদের প্রেজেন্ট হয়। গোনাডোট্রপিন হচ্ছে নাম, যা জিনিসটাকে এফএসএইচ এলএইচ, এফএসএইচ সরাসরি পাওয়া যায় না, তাই হচ্ছে বয়স্ক মহিলার ইউরিন থেকে তৈরি করি, যেটাকে আমরা এইচএমজি বলি, হিউম্যান মেনোপজাল গোনাডোট্রপিন। আর হচ্ছে এলএইচ পাওয়া যায় না, এটা হচ্ছে প্রেগনেন্ট মহিলার ইউরিন থেকে করি, সেটাকে আমরা বলি এসসিজি, ঠিক আছে। এসসিজি আর এলএইচ হচ্ছে একই রকমভাবে কাজ করে, ঠিক আছে। লিমিটেশন হচ্ছে এগুলো এক্সপেন্সিভ, অ্যাডব্যাক থেরাপি হচ্ছে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই হলো ব্যাপার। আর ওভুলেশন ইন্ডাকশন যদি আপনি গোনাডোট্রপিন দিয়ে দেন, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনাকে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম হতেই পারে, এই চিন্তা করে ফ্যাসিলিটি নিয়ে রাখতে হবে যে যে কোনো সমস্যা আমি করতে পারবো, কমব্যাট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি হচ্ছে মাল্টিপল প্রেগনেন্সি হয় কিন্তু গোনাডোট্রপিন স্টিমুলেশনে, ঠিক আছে। ওভারিয়ান রিজার্ভ যদি খারাপ থাকে তাহলে গোনাডোট্রপিন স্টিমুলেশন কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, লেট্রোজল তো আমার ফার্স্ট লাইন। আচ্ছা, এবার হচ্ছে আসেন ওভারিয়ান রিজার্ভ, মানে কয়টা ফলিকল আছে, ঠিক আছে। আচ্ছা, ফলিকল থেকে ইনহিবিন বি রিলিজ হওয়ার কথা। ওভারিয়ান রিজার্ভ আমি কীভাবে বুঝবো, আমি হচ্ছে ডে 3-তে এফএসএইচ লেভেল দেখবো 10 থেকে 15-এর বেশি হলে বুঝবো যে ওভারিয়ান রিজার্ভ কম, 40-এর বেশি হলে বুঝবো যে মেনোপজে চলে গেছে। স্টাডিওল লেভেল দেখবো ডে 3-তে 60 থেকে 80 পিকোগ্রাম পার এমএল এর চেয়ে বেশি হবে, ঠিক আছে। আচ্ছা, ক্লোমিফেন সাইট্রেট চ্যালেঞ্জ টেস্ট, এটা করতে পারি, নামটা শুধু জেনে রাখেন। এএমএইচ লেভেলটা কম হবে, এএমএইচ লেভেল হচ্ছে সাইকেলের কোনো নির্দিষ্ট ডেতে করতে হয় না, যে কোনো দিনেই করা যায়। এফএসএইচ, স্টাডিওল এগুলো আবার ডে মেনটেন করে করতে হয়। ইনহিবিন বি, এটা হচ্ছে কি আসলে আমরা করি না, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট আলট্রাসোনোগ্রাম করে দেখি, প্রত্যেকটা ওভারিতে 2 থেকে 10 মিলিমিটার সাইজের অনেকগুলো গুড়ি গুড়ি থাকার কথা। যদি আমি দেখি যে প্রত্যেক ওভারিতে 10-এর চেয়ে কম, তাহলে বুঝবো ওভারিয়ান রিজার্ভ খারাপ। ওভারিয়ান ভলিউম মেজার করতে পারি, ভলিউম ছোট হলে বুঝবো যে খারাপ, ঠিক আছে। ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম মানে স্টিমুলেশন দেওয়ার পরে হঠাৎ করে ওভারি হাইপার অ্যাক্টিভ হয়ে গেল, সেটা করছি। এই হলো ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। মাইল্ড, মডারেট, সিভিয়ার, ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল হলে আইসিইউতে নিতে হয়, ঠিক আছে। মাইল্ড মানে হালকা করে পেটটা ফুলবে, ওভারি সাইজ less than 5। মডারেটে ওভারি সাইজ 8 থেকে 12।
এখানে হালকা অ্যাসাইটিস থাকবে, সিভিয়ারে 20 রকম অ্যাসাইটিস, তারপরে হচ্ছে গিয়ে সাথে ব্লাডে হেমো কনসেন্ট্রেশন থাকবে, ব্লাড অনেক ঘন থাকবে, এই কারণে হেমাটোক্রিট বেড়ে যাবে 45-এর চেয়ে বেশি, এবং হচ্ছে গিয়ে আপনার এখানে ওভারি সাইজ হবে 12-এর চেয়ে বেশি, ক্রিটিক্যালেও 12-এর চেয়ে বেশি, কিন্তু এখানে হেমাটোক্রিট কিন্তু 55-এর চাইতে বেশি, এবং হচ্ছে ইউরিন আউটপুটও কমতে থাকবে। যাদের বয়স কম, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তাদের কিন্তু ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম বেশি হওয়ার কথা। স্টাডিও লেভেল যদি 2500-এর বেশি হয় তাহলে বেশি হবে, ঠিক আছে। এবং হচ্ছে আমরা দেখবো ওভারিতে নেকলেসের মতো অনেকগুলো ফলিকল, যেটাকে নেকলেস সাইন বলে, ঠিক আছে। আচ্ছা, এই হলো মোটামুটি ব্যাপার। তো পিসিওতে কিন্তু হতে পারে, এটাই হচ্ছে বেশি ভালো করে মনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, ড্যানাজল জেস্টুরিন অনেকবার অলরেডি বলে ফেলছি, ইন্ডিকেশন মোটামুটি সব কিছুতেই আছে। সাইড এফেক্টগুলো দেখবো, হাইপোস্ট্রোজেনিক সাইড এফেক্ট হচ্ছে ব্রেস্ট সাইজ ছোটো করে, ভ্যাজিনা ড্রাই করে, হট ফ্লাশ, লিবিডো কমে, ওয়েট গেইন, ঠিক আছে, গলার আওয়াজটা মোটা করে ফেলে, এবং গলার আওয়াজ যে মোটা হয় এটা কিন্তু আর রিভার্স হয় না। আর পেটে হচ্ছে ফিমেল বাবু থাকলে ফিমেল বাবুটাকে হচ্ছে ব্যাটা মার্কা বানায় দেয়, ঠিক আছে। সামারা, বারে বারে শোনার কোনো সময় নাই, পড়া একটু কম হচ্ছে তোমার, আরও অনেক পড়া বাকি আছে আমি জানি, অন্যান্য সাবজেক্টেও তোমাকে অনেক ভালো করে পড়তে হবে, তাই এক পড়ার পিছিয়ে 10 বার সময় দেওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে জেস্ট্রিনন, ড্যানাজল যেটা জেস্ট্রিননের সাইড এফেক্টটা কম্পারেটিভলি কম, এই হলো ব্যাপার। এবার হচ্ছে আসে গোনাডাল হরমোন। আচ্ছা, এস্ট্রোজেন, খেয়াল করে দেখেন, এস্ট্রোজেন হচ্ছে আমরা কি বলে কি তোমার ওরাল, পেসারি, ইনজেক্টেবল, ইমপ্লান্ট, ক্রিম, প্যাচ অনেকভাবেই ব্যবহার করি। বেস্ট রুট হচ্ছে ওরাল, ঠিক আছে, ওরালটা হচ্ছে বেস্ট রুট। আবার আসছে আমার কাছে, পানি ফেলে। আচ্ছা, মেনোপোজাল সিমটম প্রিভেন্ট করে, এই আমি এখন হাঁটাবো না মাম্মা, আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে আপনারা জানেন, এগুলো আর বলতেছি না, কি মাম্মা। আচ্ছা, ফার্মাকোথেরাপি, ওসিপি, ভ্যাজিনাইটিস, ভালভোভাজিনাইটিস, ইন্টারসেক্সে হচ্ছে ইউজ হয়। ইন্টারসেক্সে কাদের ক্ষেত্রে? টার্নার সিনড্রোমে। কেন? সেক্সুয়াল সেকেন্ডারি ক্যারেক্টারিস্টিক্সগুলোকে হচ্ছে একটু ডেভেলপ করার জন্য ভালো করে। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোমে সেম। তাহলে কোন কোন হচ্ছে গিয়ে যে ইন্টারসেক্সে ইউজ করা হয়, এই নামটাই হচ্ছে একটু মনে রাখবো। ডিউবি, ডিলেট পিউবার্টি, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি অপশন দেখতেই পারবেন। তারপর ক্লোমিফেন দিয়ে যখন সার্ভিক্সের মিউকাস খারাপ হয় তখন আমরা এটাকে ব্যবহার করতে পারি। জেনুইন স্ট্রেস ইনকন্টিনেন্সে যদি ভ্যাজিনাল ইউরিনারি সিমটম থাকে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে এটাকে ব্যবহার করলে একটু তো সিমটম ইমপ্রুভ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টি ইস্ট্রোজেন হচ্ছে কি ক্লোমিফেন, ট্যামোক্সিফেন, অ্যারোমাটেজ ইনহিবিটর, এগুলো অলরেডি আমরা পড়ে আসছি, ঠিক আছে, এখান থেকে আর পড়ার দরকার নেই, পড়া একটু পড়া লাগবে না, ঠিক আছে। আচ্ছা, লেট্রোজোল, অ্যানাস্ট্রোজোল, সব জোলগুলো হচ্ছে অ্যারোমাটেজ ইনহিবিটর, এইভাবে মনে রাখতে পারেন। ট্যামোক্সিফেন নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলছি অনেক কিছু, তাই না? আচ্ছা, ট্যামোক্সিফেন খেয়াল করবেন, সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটর, আরেকটা হচ্ছে আছে রেলোক্সিফেন, তাই না? আচ্ছা, ঠিক আছে, এইভাবে হচ্ছে একটু মনে রাখেন। পোস্ট মেনোপোজাল ব্রেস্ট ক্যান্সারে ব্যবহার করতে পারি, রিকারেন্ট এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে ব্যবহার করতে পারি, আবার হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও সে বানায়, ওভারিয়ান সিস্টও সে বানায়, তাই না? বলছি এগুলো অলরেডি। প্রোজেস্টেরন হচ্ছে নামগুলো দেখবেন, খেয়াল করে দেখবেন, ন্যাচারালটা হচ্ছে প্রোজেস্টেরন, তাই তো? আচ্ছা, যেগুলো হচ্ছে আমার স্পাইনোজেন ডিরাইভেটিভ, এটা ড্রসপাইরিনন। তারপরে হচ্ছে কোনটা হলো আমার কি বলে সবচেয়ে বেশি হচ্ছে অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি কার? সবচেয়ে বেশি অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি লিভোনর্জেস্ট্রেলের। সবচেয়ে বেশি সিপ্রোটেরন অ্যান্টি অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি কার? অ্যান্টি অ্যান্ড্রোজেনিক অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি সিপ্রোটেরন অ্যাসিটেটের। সবচেয়ে বেশি সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন লেভেলকে কে বাড়ায়? লিভোনর্জেস্ট্রেল বাড়ায়, ঠিক আছে। আচ্ছা, কোনটার প্রোজেস্টেরন অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি? প্রাইমেজেস্টনের প্রোজেস্টেরন অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, ঠিক আছে। এইভাবে হচ্ছে একটু মনে রাখতে পারেন, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি পোটেন্ট কে? সবচেয়ে বেশি পোটেন্ট তাহলে প্রাইমেজেস্টন। সরি। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট, তারপরে শুধু হচ্ছে আপনি হেডিংগুলো পড়ে যাবেন কোনটার হচ্ছে কিসে ইউজ। প্রোজেস্টেরনের সাইড এফেক্ট: নশিয়া, লেগ ক্র্যাম্প, মাস্টালজিয়া, ওয়েট গেইন, গোটাগাটি হওয়া, পিরিয়ড কমানো, লিবিডো কমানো, ভিরিলিজম করা, ঠিক আছে। খেয়াল করবেন, ইস্ট্রোজেন কিন্তু কখনোই ভিরিলিজম করবে না। প্রোজেস্টেরনের কিছুটা অ্যান্ড্রোজেনিক প্রপার্টি থাকে, তাই হচ্ছে সে ভিরিলিজম করে, ঠিক আছে। আচ্ছা, তারপর ডিপ্রেশন যে করে এটা কিন্তু মেনলি প্রোজেস্টেরনই করে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে মনে রাখবেন। তারপরে আমাদের লুটিয়াল ফেস ডিফেক্ট থাকে,
ইনফার্টিলিটি প্রবলেম হয়। লুটিয়াল ফেজ ডিফেক্টে হচ্ছে আমি কি ড্রাগ দিব? লুটিয়াল ফেজ ডিফেক্টে প্রজেস্টেরন দিব। আচ্ছা, তারপরে হচ্ছে যখন খেয়াল করেন আমাদের স্ট্রেসফুল কন্ডিশনে প্রেগনেন্সি হয় তখন কিন্তু আমরা এক্সট্রা প্রজেস্টেরন দিই, তাই না? ডাইনোজেস, তারপরে আরও অন্যান্য অনেক প্রজেস্টেরন দিই, তাহলে এটা মনে রাখবো। তারপরে হচ্ছে আপনি যখন আইভিএফ করি তখন লুটিয়াল সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রজেস্টেরন দিই, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টি প্রজেস্টেরন আরইউ 486 এটা অলরেডি বলে ফেলছি। থেরাপিউটিক অ্যাবর্শনে ব্যবহার করি, ইমার্জেন্সি কন্ট্রাসেপশনে, ইন্ডাকশন অফ লেবার, ফাইব্রয়েডের সাইজ ছোটো করতে, এন্ডোমেট্রিওসিস, ইভেন একটোপিক প্রেগনেন্সিতে ইউজ হয়, ঠিক আছে? অ্যান্ড্রোজেনগুলো খেয়াল করে দেখবেন। একটু এখানে কয়েকটা কথা একটু বাদ দিছি, আমি একটু বলে দিই একবার। আচ্ছা, এগুলো পেপার 2 রিলেটেড পড়া, তাই মানে অন্য পড়া, তাই হচ্ছে বলি নাই, পরে বলে দিব না, এন্ডোক্রাইনের সাথে বলবো। ওকে, গেল চ্যাপ্টার 33। এখানে মনে রাখবো ভালভো ভ্যাজাইনাইটিস যদি বাচ্চাদের হয় বারে বারে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এস্ট্রোজেন ক্রিম দিতে হবে, দিলে যেটা হবে ওর হচ্ছে হিলিং ক্যাপাসিটি ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাকনি যদি থাকে, অ্যাকনিতে হচ্ছে কি আমার বা অ্যাকনি হার্সুটিজম যাই বলেন, কম্বাইন্ড ওসিপি, অ্যান্টি অ্যান্ড্রোজেন, 5 আলফা রিডাক্টেজ ইনহিবিটর, ফিনাস্টেরয়েড, ফ্লুটামাইড এগুলোকে ব্যবহার করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে স্পেশাল টপিক এইখানে আসলে অত কিছু আপনার দরকার নেই, ফার্মা রিলেটেড কিছু বাদ দেন। আমি তো শেষ, গাই রিলেটেড ফার্মা শেষ হয়ে গেল, ঠিক আছে? কতক্ষণ লাগলো আমাকে একটু সময়টা বলেন। কতক্ষণ লাগলো একটু টাইমটা বলেন প্লিজ। দেড় ঘন্টা। আচ্ছা, তাহলে হচ্ছে 2.5 ঘন্টা লাগলো শুধু অবসগাইনিক ফার্মা পড়াতে। এটা কেন আমি এত ভালো করে বললাম? বিকজ হচ্ছে অবসগাইনিক ফার্মা হচ্ছে আপনাদের নিজে নিজে খুঁজে খুঁজে পড়া অনেক কঠিন। তাহলে এখন হচ্ছে এই রিভিউ যখনই শুনে ফেলবেন আপনার কিন্তু এটা আর পড়া লাগবে না। এখান থেকে আপনি 4-5টা প্রশ্ন কিন্তু পাবেন, কিন্তু 4-5টার মধ্যে খেয়াল রাখবেন জেনারেল ফার্মা পোর্শন, অটোনমিক ফার্মা পোর্শন আপনাকে নিজে নিজে পড়তে হবে, ঠিক আছে? সব মিলাই হচ্ছে আপনি 5 থেকে 6টা প্রশ্ন এখান থেকে কমন পাবেন, ঠিক আছে? অবসগাইনিক ফার্মা থেকে, ওকে? আচ্ছা, এখন হচ্ছে আমাকে আপনারা বলেন, সেটা হচ্ছে পেপার 2 পেপার 3 রিলেটেড যে রিভিউটা সেটা হচ্ছে তো আমি করবো ইনশাল্লাহ মাগরিবের পরপরই শুরু করি, ঠিক আছে? তো আপনারা হচ্ছে করবেন কিনা, করতে রাজি আছেন কিনা? তাহলে পেপার 2টাই হচ্ছে আগে বলতে চাই, পেপার 3টা পরে বলতে চাই, অথবা পেপার 2-3 রিলেট করেও বলতে পারি। আমার মানে রিলেট করে না বলে আলাদা করে বলাই ভালো, একসাথে বললে যেটা হবে পরীক্ষার আগে শুনতে আপনার সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে মাগরিবের পরপরই শুরু করতেছি, কাটলাম তাহলে, আল্লাহ হাফেজ।